শরীরটা আগের থেকে ভারী হয়ে গেছে, তারপরেও সুস্থ আছি। বেশ ভালোভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। অথইয়ের ও পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, দুজনে মিলে আড্ডা দিয়েই সময় কেটে যায়। আজ ফুপিরা আসবে সাদাফ ভাইয়া আর অথইয়ের বিয়ের কথা বলতে। মা নিজেই সব রান্না করছে, আমাকে কিচেনের ধারে কাছেও যেতে দিচ্ছে না। আমি সোফায় বসে টিভি দেখছি, মা একটু পরে এসে আমার সামনে কতগুলো কাটা ফল রেখে বলল, আরিশা এগুলো খেয়ে নে তো। না, আমি খাবো না। সারাদিন তো বসে বসে কিছু না কিছু খেতেই থাকি, কোনো কাজে তো হাতই দিতে দাও না। আজ বাড়িতে মেহমান আসবে, কত কি রান্না করতে হচ্ছে, সব তুমি একা করছো। আমি একটু হেল্প করলে কি হতো শুনি? কিছুই হতো না, আমি তো সামলে নিতে পারবো, তাছাড়া অথই তো আছেই, তাই না? শুধু শুধু কিচেনে এত গরমের মধ্যে তোকে যেতে হবে না। মা প্লিজ একটা কিছু করতে দাও, এভাবে বসে থাকতে একদমই ভালো লাগছে না। কিছু তো করতে দিয়েছি, এই ফলগুলো খাবি বসে বসে। আমার নাতি নাতনি যেন পুষ্টিহীন না হয়, দাদি হিসেবে সেদিকটাও তো আমাকে দেখতে হবে, তাই না? মা আবারও কিচেনে চলে গেল। ধুর, ভাল লাগে না এভাবে শুয়ে বসে থাকতে। আদ্র যতক্ষণ বাড়িতে থাকে এই খাওয়া নামক অত্যাচার চালায় আমার ওপর। আর উনি না থাকলে সে কাজটা মা করেন। আমি যে মোটা হয়ে যাচ্ছি সেটা কি কেউ দেখছে না? দুপুর পরে সবাই চলে এসেছে। খাওয়া দাওয়া পর্ব শেষ করে বড়রা সবাই বিয়ের ব্যাপারে কথা বলছে। সবাই একমত হয়ে আগামী মাসের ৮ তারিখে সাদাফ ভাইয়া আর অথইয়ের বিয়ের ডেট ফিক্সড করা হলো। আজকে ১৫ তারিখ, তার মানে খুব বেশি সময়ও নেই। সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে, একটু পরেই চলে যাবে। আম্মুকে আমি ইশারা করে বললাম আমার রুমে আসতে। একটু পরে আম্মু এসে বলল, আরিশা হঠাৎ ইশারা করে ডাকলি কেন? শরীর খারাপ লাগছে? আমি আম্মুকে বেডে বসিয়ে বললাম, আমার কিছু হয়নি। তোমাকে ডেকেছি একটা কথা বলার জন্য, তুমি সেটা আদ্রকে বলবে। কি কথা বল? আমি তোমাদের সাথে বাড়িতে যেতে চাই আম্মু। কতদিন যাই না বলো তো? তুমি আদ্রকে বলবে আজ আমাকে তোমরা নিয়ে যেতে চাও। আমিও তো চাই তুই কদিন আমাদের কাছে গিয়ে থাক। কিন্তু আদ্র কি যেতে দেবে তোকে? কয়েকদিন আগে তোর আব্বু আদ্রকে বলেছিল নিয়ে যাওয়ার কথা, ও বলেছে তোকে নাকি এক মুহূর্তের জন্য ছাড়বে না। তাছাড়া আদ্রর বাবা মা কি তোকে এই অবস্থায় যেতে দিতে চাইবে? কেন চাইব না? মেয়েটার কি ওর বাবার বাড়িতে যেতে ইচ্ছে করে না? আমি আম্মু দুজনেই দরজার দিকে তাকালাম। মা কথাটা বলে ভেতরে ঢুকল। আমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলল, আব্বু আম্মুর সাথে যাবি? আমি মায়ের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বললাম। মা মুচকি হেসে বলল, ঠিক আছে যাস, আমি আদ্রকে যা বলার বলবো। তবে শোন, ৩ দিন থেকে চলে আসবি কেমন? তোকে ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে। আমি খুশি হয়ে বললাম, আচ্ছা মা, আমি চলে আসব। কিন্তু তুমি আদ্রকে কি বলবে উনি যদি যেতে না দেয়? সে আমি দেখব। আমি জামা কাপড় গুছাচ্ছি, আদ্র জানালার ধারে গোমরা মুখে দাঁড়িয়ে আছে। উনার এভাবে থাকার কারণটা বেশ বুঝতে পারছি। আসলে উনি চাইছে না আমি বাবার বাড়িতে যাই। মা যখন গিয়ে আদ্রকে বলেছে আমার যাওয়ার কথা, সে কি কাণ্ড! কিছুতেই রাজি হচ্ছিল না। পরে বাবা কড়া গলায় আদ্রকে বলেছে আমাকে যেন যেতে দেয়। সবাই বলাতে অবশেষে সে বাধ্য হয়ে যেতে বলেছে। আব্বু আম্মু কত করে বলল উনাকে যেতে, উনি যাবে না বলে সোজা রুমে চলে এলো। আদ্রর এমন চুপচাপ থাকাটা আমার মোটেও ভালো লাগছে না। পাশে গিয়ে উনার কাঁধে হাত রেখে বললাম, তুমি চাইছ না আমি ওই বাড়িতে যাই, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি যাব না, আব্বু আম্মুকে গিয়ে বলি চলে যেতে।
আমি ওখান থেকে চলে আসতে নিলে আদ্র আমার হাত ধরে দাঁড় করালো, তারপর বলল, আব্বু আম্মুকে গিয়ে কিছু বলতে হবে না। তুমি রেডি হয়ে নাও, উনারা অপেক্ষা করছেন। আদ্র গম্ভীর স্বরে কথাটা বলে চুপ করে রইল। আমি উনার মুখোমুখি দাঁড়িয়ে বললাম, তুমি রাগ করে বলছো আমাকে যেতে, তাই না? না, রাগ করিনি, তুমি যাও, যেদিন আসতে ইচ্ছে করবে ফোন দিও, গিয়ে নিয়ে আসব। অথই দরজায় নক করে বলল, ভাবি আঙ্কেল আন্টি ওয়েট করছে, ডাকছে তোমাকে। অথই বলেই চলে গেল। আদ্র আমার কাপড়গুলো গুছিয়ে দিয়ে বলল, রাত হয়ে যাচ্ছে, রেডি হয়ে নাও। তুমিও চলো না আমার সাথে, 2-3 দিনই তো। আমার কাজ আছে, যেতে পারবো না। কিছুক্ষণ আগে আমাদের বাড়িতে এসেছি। কতদিন পর এলাম এ বাড়িতে। আমি চলে আসার সময় বাবা মা বারবার সাবধান করে দিয়েছে আমি যেন নিজের খেয়াল রাখি। কিন্তু আদ্র উনি কিছুই বলেনি, মুখ গোমরা করে চুপচাপ দাঁড়িয়েছিল। বাবার বাড়িতেই তো এসেছি, এতে এমন করার কি আছে বুঝি না। আসার পরে একবারও ফোন দেয়নি উনি। ঠিক আছে, আমিও ফোন দিব না হু। পরের দিন সন্ধ্যার পর মুভি দেখছি, আম্মু এসে বলল, আরিশা তোর ফোন অফ করে রেখেছিস? হুম, কেন? কেন মানে তুই ফোন অফ করে রেখেছিস কি কারণে? আদ্র তোকে ফোন দিয়ে না পেয়ে আমার ফোনে কল দিয়ে জিজ্ঞেস করছিল তুই ঠিক আছিস নাকি, ফোন অফ কেন? আমি উনাকে সকালে কতবার ফোন দিয়েছি, তখন উনি ধরেনি, তাই ইচ্ছে করে অফ করে রেখেছি। হয়তো বিজি ছিল তাই ধরেনি। ফোন অন করে কথা বল, ছেলেটা হয়তো চিন্তা করছিল তোর ফোন বন্ধ পেয়ে। আম্মু ভেতরে চলে গেল, আমি ফোন অন করতে গিয়েও করলাম না। অন করব না, উনি সকালে ইচ্ছে করেই আমার ফোন ধরেনি। নিজে রেগে থাকতে পারে, আমি কেন পারব না? রাতে আব্বু আম্মুর সাথে ডিনার করে রুমে এসে বেডে বসতেই দরজা খোলার শব্দ হল। দরজার দিকে তাকিয়ে আমি হা করে আছি। আদ্র রাগী ফেসে তাকিয়ে আছে আমার দিকে। আমি ভয়ে ঢোক গিলে বললাম, তুমি এ সময়ে এ বাড়িতে? আদ্র কোনো উত্তর না দিয়ে দরজা বন্ধ করে আমার সামনে এসে দাঁড়াল। রাগী স্বরে বলল, ফোন অফ কেন তোমার? এমনি। এমনি মানে? মা তোমাকে ফোন দিয়ে না পেয়ে চিন্তা করছিল, আমিও দুপুর থেকে তোমাকে ফোন দিয়ে পাচ্ছি না, এতে কি কম চিন্তা হয়েছে আমার? আম্মু তোমাকে বলার পরেও কেন ফোন অন করনি? আমি মাথা নিচু করে বললাম, তুমি সকালে আমার ফোন ধরনি তাই। ও, আমি ফোন ধরিনি বলে তুমি নিজের ফোন অফ রাখবে তাই না? এমনিতে কাল থেকে তোমাকে ছেড়ে আছি, তারপর আজ সারাদিন কথা হয়নি, জানো কিভাবে আমার দিন কেটেছে? আমি ইনোসেন্ট ফেস করে বললাম, সরি, আর এমনটা হবে না, আমি আর কখনো ফোন অফ রাখব না। আদ্র আমার কাছে এসে দুহাতে আমার গাল ধরে নরম স্বরে বলল, অনেক বেশি মিস করেছি তোমায়। আমি চোখ তুলে উনার দিকে তাকালাম। যাক, রাগটা কমেছে মনে হচ্ছে। আমিও না কেমন বোকার মতো কাজ করি, সামান্য একটা কারণে ফোন অফ করে রেখেছিলাম। মা হয়তো অনেকবার ফোন দিয়েছিল। আদ্র আমাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, শ্বশুরবাড়ি এসেছি, একটু আদর আপ্যায়ন করবে না? মুচকি হেসে বললাম, যদি শ্বশুরবাড়িতে থাকো তাহলে ওসব আদর আপ্যায়ন করব, নয়তো করব না। আমি তো থাকতেই এসেছি। একটা রাত বউকে ছাড়া থেকেছি, আর থাকা পসিবল না। কাল রাতে আমি ঘুমাতে পারিনি, তোমাকে জড়িয়ে না ধরলে যে আমার ঘুমই হয় না। তাই আজ চলে এসেছি। তোমাকে সাথে নিয়েই ফিরব। সত্যি তুমি থাকবে? হুমম, আরু সোনা থাকব। আমি আমার বউ বাচ্চাকে রেখে দূরে থাকতে পারব না। মায়ের কথা মতো আদ্র 3 দিন পর আমাকে নিয়ে এলো। আসার সময় খুব মন খারাপ হচ্ছিল আব্বু আম্মুকে ছেড়ে আসতে।
আব্বু আজ অনেক সময় ধরে আমাকে বুকে জড়িয়ে রেখেছিল। আমার কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বারবার বলছিল নিজের খেয়াল রাখতে। কেন জানি না আব্বুর এভাবে আদর করাটা আমার অন্যরকম লাগছিল। মনে হচ্ছিল আব্বু আমাকে আগে এত আদর করেনি। কিন্তু আব্বু তো আমাকে ছোট থেকেই খুব ভালোবাসে। তাহলে আজ কেন এটা মনে হলো আমার? কলিং বেল বাজছে শুনে অথই গিয়ে দরজা খুলল। সাদাফ দাঁড়িয়ে আছে। অথইকে দেখে সাদাফ মিষ্টি করে হাসল। অথই ভেঙচি কেটে বলল, কি করতে এসেছেন? আমার হবু বউকে দেখতে এসেছি। এখানে আপনার কেউ নেই, আপনি এখন আসতে পারেন। সাদাফ দুষ্টু হেসে বলল, কে বলেছে কেউ নেই? এ বাড়িতে আমার বোন আছে, বন্ধু আছে, আর আমার বন্ধুর দুষ্টু মিষ্টি একটা বোন আছে, যে আমার লাইফ পার্টনার হতে চলেছে। বুঝেছ পিচ্চি? অথই মুখ ফুলিয়ে বলল। আমার ফোন না ধরে মেসেজের রিপ্লে না করে এখন আসছে ঢং দেখাতে। সাদাফ কিছু বলতে যাবে তখন আদ্র ওদের দিকে এগিয়ে এসে অথইকে বলল, অথই সাদাফকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস কেন? সাদাফ অথইয়ের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আদ্র তোর বোন আমাকে দরজা থেকেই তাড়িয়ে দিতে চাইছে, বলছে এ বাড়িতে নাকি আমার কেউ নেই। অথই চোখ পাকিয়ে সাদাফের দিকে তাকাল। অথই ভাবেও নি সাদাফ আদ্রকে এগুলো বলে দেবে। আদ্র অথইয়ের মাথায় চাটি মেরে বলল, ওই ওর এ বাড়িতে কেউ নেই মানে কি হুম? ওর এ বাড়িতে সবাই আছে। সাদাফ এই বাড়ির হবু জামাই ভুলে গেছিস তুই? হবু জামাই, আমি উনাকে বিয়ে করব না হুম। অথই কথাটা বলে হনহনিয়ে চলে গেল। সাদাফ মুখ গোমরা করে বলল, আদ্র, অথই কি বলে গেল? ও কি সত্যি আমাকে বিয়ে করবে না? আদ্র হেসে উঠে বলল, যে মেয়ে সাদাফ বলতে পাগল তার মুখের কথা এটা মনের কথা নয়। তুই আমার বোনটাকে আবারও রাগিয়েছিস তাই না? সাদাফ মাথা চুলকে বলল, হুম একটু। জাগিয়ে আগে ওর রাগ ভাঙা তারপর কথা হবে। আমি নিচে এসে দেখলাম আদ্র হাসছে। একা একা হাসছে কেন? এখানে তো কাউকে দেখছি না। উনার কাছে গিয়ে বললাম, কি ব্যাপার একা একা হাসছ কেন? আদ্র আমার হাত ধরে সোফায় বসিয়ে বলল, একটা কথা ভেবে খুব ভালো লাগছে তাই হাসছি। কি কথা? এই যে আমার বোনটা সাদাফের কাছে বেশ ভালোই থাকবে। সাদাফ ওকে অনেক ভালোবাসে। হুম ঠিক বলেছ, সাদাফ ভাইয়া অথইকে অনেক ভালোবাসে। অথইয়ের বয়স তো খুব বেশি নয়, তারপরেও দেখো সাদাফ ভাইয়া ওকে সব দিক থেকে সাপোর্ট করছে। ওর ছোট খাটো ভুলগুলোকে শুধরে নিয়ে ওর পাশেই থাকছে। 2 দিন পর অথইয়ের বিয়ে বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে। আদ্র খুবই ব্যস্ততার মধ্যে আছে, তারপরেও সে তার ব্যস্ততা সাউডে রেখে আমার দিকে খেয়াল রাখছে। বাড়িতে আত্মীয় স্বজনে ভর্তি আর এদিকে আমি বাড়ির বউ হয়ে আরামে সময় কাটাচ্ছি। আমার একমাত্র ননদের বিয়ে আর আমি চুপচাপ বসে থাকব এটা মোটেও ভালো দেখায় না। আদ্রটাও যে কি আমাকে লোকজনের ভিড়ে যেতেই দিচ্ছে না। আর যদিও যাই সে সবার সামনে ধমকে রুমে পাঠিয়ে দেয়। আমি পেটে হাত রেখে বললাম, এই বাবু শোন, তুই তোর বাবাকে বকে দিবি কেমন? দেখেছিস তো তোর মাকে সে সবার সামনে বকা দেয়। তোর বাবা একদম ভালো নয় তাই না? কি ব্যাপার, বেবির কাছে আমার নামে নালিশ করা হচ্ছে বুঝি? আদ্র কথাটি বলে আমার পাশে এসে বসল। আমি ভেঙচি কেটে বললাম, নালিশ করব না তো কি করব হুম? বাড়িতে কত লোকজন, সবার সামনে তুমি আমাকে ওভাবে ধমক তো দিবই। তোমাকে বলেছি বেশি মানুষের ভিড়ে যাবে না, কখন কিভাবে আঘাত লেগে যায় তার কি ঠিক আছে? কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না।
এত ছুটোছুটি কে করতে বলেছে তোমাকে হুম? কে আবার আমার বেবি বলেছে? ও আমাকে বলেছে ওর ফুপির বিয়েতে অনেক অনেক এনজয় করবে, তাই তো ওকে নিয়ে বাইরে গিয়েছিলাম। তাই বেবি তোমাকে বলেছে ও এনজয় করবে? হ্যাঁ বলেছে তো। তুমি এসব বুঝবে না, বাবাদের বুঝার ক্ষমতা নেই, এসব শুধু মায়েরা বুঝতে পারে। বুঝেছ? আদ্র বড় করে নিঃশ্বাস ফেলে বলল। জি ম্যাম বুঝেছি, আরও কত কি যে বুঝার বাকি আছে আল্লাহ জানে। অনেক আনন্দ উল্লাস আর হাজারো ব্যস্ততার মাঝে সাদাফ ভাইয়ার আর অথৈয়ের বিয়েটা হয়ে গেল। একটু আগে অথৈকে তার শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। অথৈকে নিয়ে যাওয়ার পর থেকে মায়ের কান্না কিছুতেই কমছে না। বাবারও মন খারাপ। তাদের একটা মাত্র মেয়ে, সে আজ সবাইকে পর করে শ্বশুরবাড়ি চলে গেছে। মেয়ের মাটা যে এত তাড়াতাড়ি কাটিয়ে ওঠা সম্ভব নয়। রুমে এসে আদ্রকে না পেয়ে ব্যালকনিতে গেলাম। আদ্র সামনে তাকিয়ে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আমি উনার পাশে গিয়ে দাঁড়িয়ে হাতের ওপর হাত রেখে বললাম, অথৈ চলে গেছে বলে মন খারাপ? আদ্র আমার দিকে তাকিয়ে আবারও সামনে তাকালো, তারপর বলতে লাগল, আমার সেই ছোট্ট বোনটা কত বড় হয়ে গেছে। মনে হয় সেদিনও এসে আমার কাছে বায়না করেছে আইসক্রিম খাবে বলে। আজ সে শ্বশুরবাড়িতে দেখতে দেখতে বড় হয়ে গেল পাগলিটা। যাওয়ার সময় কিভাবে কাঁদছিল দেখেছ আরু? আমার যে বুকটা ফেটে যাচ্ছিল তখন ওর কান্না দেখে। কাল থেকে সকালে ব্রেকফাস্ট টেবিলে কেউ আর আমাকে বলবে না ভাইয়া তোমার হাতে খেতে আমার খুব ভালো লাগে, আমাকে আগে খাইয়ে দাও তারপর তুমি খাবে। টিভি দেখতে বসলে কেউ রিমোট কেড়ে নিয়ে বলবে নাও হো ভাইয়া এসব হিন্দি মুভি কেন দেখো তুমি, এগুলো না দেখে মোটু পাতলু দেখলেও তো পারো। মোটু পাতলু কার্টুন দেখার মজাই আলাদা। এসব তো আর কেউ বলবে না আরও। আদ্র কথাগুলো বলছিল আর উনার চোখ থেকে টপটপ করে পানি পড়ছিল। খুব মায়া হচ্ছিল তখন। অথৈকে যে খুব ভালোবাসে আদ্র। অথৈ চলে যাওয়াতে আমারও খুব কষ্ট হচ্ছে। ওর সাথে কাটানো সময়গুলোকে অনেক মিস করব। চাইলেও হয়তো সে সময় আর কখনো ফিরে আসবে না। আদ্রকে আমার দিকে ঘুরিয়ে উনার চোখের পানি মুছে দিয়ে বললাম, মন খারাপ করো না, অথৈ যদি জানে তার ভাই এভাবে কান্না করেছে তখন মেয়েটা কতটা কষ্ট পাবে বলতো। অথৈ ওখানে ভালো থাকবে, ফুপি ওকে নিজের মেয়ের মতো করেই রাখবে। আর সাদাফ ভাইয়া তো বলেছে অথৈ যখন ইচ্ছে চলে আসবে, উনি কখনো বাধা দেবে না। নিজেকে সামলাও, ওদিকে বাবা মার ও মন খারাপ, মা হয়তো এখনো কাঁদছে। মায়ের কাছে যাবে চলো। আদ্র চোখ মুখ ভালো করে মুছে বলল, হুম চলো। আরু, সাদিয়া আপুর কাছে একবার ফোন দিয়ে খোঁজ নিতে অথৈ ঠিক আছে কিনা। রুমে আসার আগে আমি সাদিয়া আপুকে ফোন দিয়েছিলাম। আপু বলল অথৈ ঠিক আছে। গাড়িতেও নাকি কান্না করছিল, সাদাফ ভাইয়া অনেক বুঝিয়ে ওকে থামিয়েছে। অথৈকে ফুলে ফুলে সাজানো বাসর ঘরে বসিয়ে রাখা হয়েছে। অথৈ বাবা মা ভাই ভাবিকে ছেড়ে এসেছে, তার জন্য মন খারাপ করে আছে, একটু পর পর চোখের কোনো পানি জমে যাচ্ছে। অথৈয়ের মন খারাপের ওপরেই ভয় আর লজ্জা দুটোই ওকে ঘিরে ধরেছে। গুটিসুটি মেরে বেডে চুপটি করে বসে আছে সে। সাদাফ রুমে এসে অথৈয়ের দিকে তাকিয়ে মুচকি হাসল, তারপর দরজা বন্ধ করে বেডের পাশে গিয়ে দাঁড়াল। অথৈ এখনো মাথা নিচু করে আছে, সাদাফের অস্তিত্ব টের পেয়েও মাথা তুলছে না। সাদাফ অথৈকে বলল, যাও চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসো, এভাবে কতক্ষণ থাকবে। অথৈ মাথা নাড়িয়ে বেড থেকে নেমে গেল। তারপর ফ্রেশ হয়ে শাড়ি চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরে নিল। সাদাফ সোফায় বসে ফোন টিপছে, ওয়াশরুমের দরজা খোলার শব্দে পেয়ে সেদিকে তাকিয়ে হাঁ করে রইল সাদাফ। অথৈকে তার চোখে অপ্সরীর মতো লাগছে।
মেরুন কালার শাড়িটাতে অথৈকে দারুণ মানিয়েছে। অথৈয়ের খোলা চুল আর মুখে জমে থাকা বিন্দু বিন্দু পানিতে ওর সৌন্দর্য যেন আরও বাড়িয়ে দিয়েছে। অথৈ সাদাফকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে আছে। সাদাফ উঠে গিয়ে অথৈয়ের সামনে দাঁড়ালো, তারপর অথৈয়ের থুতনি ধরে মুখটা উঁচু করে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সাদাফ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, আমার বউটা সত্যি খুব সুন্দর। অথৈ সাদাফের মুখে বউ শব্দটা শুনে লজ্জা পেয়ে নিচে তাকাল। মুহূর্তেই ওর গাল দুটো লাল টকটকে হয়ে গেছে। সাদাফ বাঁকা হেসে বলল, লজ্জা পাওয়ার মতো তো তেমন কিছুই বলিনি বা করিনি। আর তুমি লজ্জায় লাল হয়ে যাচ্ছ। উফ, তোমাকে তো এখন আরো বেশি কিউট লাগছে, ইচ্ছে করছে খেয়ে ফেলি তোমায়। অথৈ চোখ বড় বড় করে তাকালো সাদাফের দিকে। সাদাফ ফিক করে হেসে উঠে বলল, খেয়ে ফেলব শুনে ভয় পেলে নাকি? আরে ওটা তো এমনি বললাম। আসলে আমার কি ইচ্ছে করছে শুনবে? ইচ্ছে করছে আমার পিচ্চিটাকে অনেক আদর করতে। কি করব আদর? অথৈ সাদাফের থেকে দূরে গিয়ে বলল, আপনি তো ভারী অসভ্য লোক, তখন থেকে কি সব বলে যাচ্ছেন। সাদাফ অথৈয়ের হাত টেনে ওকে নিজের সাথে মিশিয়ে নিল। অথৈয়ের কোমর জড়িয়ে বলল, আমার বউকে আমি যা খুশি বলতেই পারি। এখন যদি তুমি আমাকে অসভ্য বলো তাহলে আর কি করা, বউয়ের কাছে না হয় অসভ্য হয়েই থাকব। অথৈ কিছু বলল না। এর আগে সাদাফের এত কাছে কখনো আসেনি অথৈ। নিজের মধ্যে কিছুটা জোরতা কাজ করছে সাদাফের এত কাছে এসে। অথৈ নিজেকে ছাড়াতে চাইলে সাদাফ ওকে আরো শক্ত করে জড়িয়ে নিল। সাদাফ আলতো করে অথৈয়ের কপালে ঠোঁট ছোঁয়াল। তারপর বলল, অথৈ তাকাও আমার দিকে। অথৈ মাথা নিচু করে আছে। সাদাফ অথৈয়ের গালে হাত দিয়ে মুখ উঁচু করে ধরল। অথৈ তাকালো সাদাফের দিকে। সাদাফ মুচকি হেসে অথৈয়ের চোখে চোখ রেখে বলল, কখনো আমার থেকে দূরে যেও না অথৈ, আমি যে তোমাকে অনেক ভালোবাসি। সারাটি জীবন এভাবেই ভালোবেসে যাব তোমাকে। বিনিময়ে তুমি আমার পাশে থেকো আর একটু একটু করে ভালোবেসো। অথৈ সাদাফের চোখের দিকে তাকিয়ে ছোট করে হুম বলল। সাদাফ বলল, হুম কি? পাশে থাকব। আর কি করবে? অথৈ মৃদু হাসল, সাদাফের চোখে তাকিয়ে বলল, ভালোবাসব তোমাকে। কথাটি বলে অথৈ সাদাফের বুকে মুখ লুকাল। সাদাফ তার ঠোঁটে লেগে থাকা হাসিটা প্রসারিত করে তার কিউট পাগলিকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। আজ সকাল থেকে কেমন অস্থির অস্থির লাগছে। প্রেগন্যান্সির সময় যত আগাচ্ছে তার সাথে সাথে শরীর খারাপের প্রভাবটাও বাড়ছে। খাওয়া দাওয়া যত্ন কোনো কিছুতেই তো কমতি নেই। তারপরেও কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। মাকে আমার সমস্যার কথা বলতে মা বলল ডক্টরের কাছে নিয়ে যাবে। কিন্তু আমার এখন কোথাও যেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে হাঁটলেই পড়ে যাব। মা আদ্রকে ফোন দিয়ে বলল বাড়িতেই ডক্টর নিয়ে আসতে। ডক্টর আমাকে দেখে বলেছে চিন্তার কিছু নেই, এ সময় এরকম একটু আধটু হয়। সব সময় টেনশন ফ্রি থাকতে হবে আর সময় মতো খেতে হবে। আর একটু হাঁটাহাঁটিও করতে হবে। হাঁটলে শরীরটা হালকা থাকবে। ডক্টর আরও কিছু নিয়ম কানুনের কথা বলে চলে গেল। আদ্র এসে আমার পাশে বসতে আমি বললাম, শুনেছ ডক্টর কি বলে গেল? হাঁটতে বলেছে। তুমি তো আমাকে হাঁটতেই মানা করেছ। আমি তো ডক্টর নই যে এসব জানব। আমি ভেবেছি হাঁটলে প্রবলেম হবে, তাই তো হোক এখন থেকে সব নিয়ম অনুযায়ী করতে হবে, ডক্টর যেভাবে বলেছে সেভাবেই চলবে। দেখতে দেখতে প্রেগন্যান্সির 8 মাস 19 দিন চলছে। এখন আমি বেবির অস্তিত্ব বুঝতে পারি।
পেটের মধ্যে বেবি যখন হাত পা নাড়ে তখন ব্যথা অনুভব করি ঠিকই, তারপরেও অনেক ভালো লাগে, কেননা এতে বুঝতে পারি আমার বেবিটা সুস্থ আছে। আদ্র প্রতিদিন রাতের মতো আজও আমার পেটে কান পেতে আছে। উনি নাকি এভাবে বেবির কথা শুনতে পারে, বেবি নাকি উনাকে বাবা বলে ডাকে। উনার এসব কথা শুনে খুব হাসি পায়। বেবি পেটের মধ্যে থেকে নাকি উনাকে বাবা বলবে, ভাবা যায়। আদ্রর মাথায় হাত বুলিয়ে বললাম, বেবি আজ কি বলছে তোমাকে বাবা বলে ডেকেছে কি? আদ্র পেটে কান পেতেই বলল, বাবা বলে তো রোজই ডাকে, এ আর নতুন কি? আরও আমাদের বেবি কি বলছে জানো? না বললে কি করে জানবো শুনি? ও হ্যাঁ, তাই তো, না বললে কি করে জানবে? শোনো, আমাদের বেবি বলছে আমি যখন অফিসে থাকি ও নাকি আমাকে অনেক মিস করে। তাই ভাবছি কাল থেকে অফিসে যাব না। আমি ভ্রু কুঁচকে বললাম, বাজে বকা বন্ধ করো, অফিসে না যাওয়ার বাহানা খুঁজছ তাই না? তাই তো বেবির দায় দিচ্ছ। আরে আরু সোনা, তুমি বোঝো না কেন তোমাকে একা রেখে আমার বাইরে থাকতে ইচ্ছে করে না? এ কথা বললে হবে বলো? বাবা এই বয়সে অফিসে যাবে আর তুমি বাড়িতে বসে থাকবে, এটা মোটেও ভালো দেখায় না। আর আমি একা থাকবো কেন? তুমি না থাকলে মা তো আমার পাশেই থাকে। কিন্তু আরু, কোনো কিন্তু নয়, তুমি অফিসে যাবে। এখন ওদিকে সরো তো, আমাকে শুতে দাও। আদ্র সরে গিয়ে আমাকে নিজেই শুইয়ে দিল। তারপর মিষ্টি হেসে কপালে ঠোঁট ছুঁয়ে চুলে বিলি কেটে দিতে লাগল। আমিও উনার দিকে তাকিয়ে মিষ্টি হাসলাম। মাঝে মাঝে সত্যি অবাক হই উনার দায়িত্বশীলতা দেখে। কজনের স্বামী পারে তার স্ত্রীর প্রেগন্যান্সির সময় এভাবে পাশে থেকে এত কেয়ার করতে? আমার মতো এরকম ভাগ্যে যে সব মেয়েদের হয় না। আদ্রর মুখের দিকে তাকিয়ে মনে মনে বললাম, তুমি এত ভালো কেন আদ্র? ভালোবাসি আদ্র, অনেক ভালোবাসি তোমাকে। 9টা বেজে গিয়েছে, আদ্র এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। উনার যে অফিসে যেতে হবে সেটা কি মাথায় নেই? আদ্রকে কয়েকবার ডাকতে উনি ঘুম ঘুম কণ্ঠে বলল, আরও ঘুমাতে দাও তো। কম ঘুমিয়েছ নাকি? 9টা বাজে, কখন উঠবে আর কখন রেডি হবে? অফিসে যেতে হবে না? না যাব না, এসো তুমিও শুয়ে পড়ো আমার সাথে। আদ্র আমার হাত ধরে বুকে জড়িয়ে রাখল। আমি উনার থেকে হাত ছাড়িয়ে বেডসাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে এসে পানি আদ্রর মুখের ওপর ঢেলে দিলাম। এখন বেশি করে ঘুমাও। আদ্র লাফিয়ে উঠে বসে পড়ল। আরু, এটা কি করলে তুমি? পানি দিল কেন? এমনিতে তো এত ডাকছি তুমি উঠছ না, তাই পানি ঢেলে তোমার ঘুম ভাঙিয়ে দিলাম। এখন যাও, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। আদ্র আমাকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, আরু সোনা, আজকে আমি তোমার পাশে থাকব, কোথাও যাব না। আর যদি যাই রাত হবে ফিরতে, কিন্তু আমার মোটেও ইচ্ছে করছে না তোমাকে একা রেখে যেতে। থাকি না আজ বাড়িতে? তুমি না কাল বললে আজ একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেটার কি হবে শুনি? বাবা তো একা সামলাতে পারবে না। তুমি আজকের মতো যাও, কাল থেকে আমার পাশে থেকো কেমন? অনেক বলার পরে আদ্র অফিসে গেল। যাওয়ার আগে আমাকে বাবুকে অনেক আদর করে গেছে। অন্য সব দিনের তুলনায় আজ একটু বেশি আদর করেছে। মনে হচ্ছিল আর হয়তো আদর করার সুযোগ পাবে না। পাগল একটা। বিকেলে মায়ের সাথে সময় কাটিয়ে রুমে আসতেই পেটে হঠাৎ চিনচিন ব্যথা করে উঠল। এমনটা মাঝে মধ্যেই হয়, তাই তেমন পাত্তা দিলাম না। বুকশেলফ থেকে একটা উপন্যাসের বই নিয়ে বেডে বসলাম। বসার পর থেকে আরও বেশি পেইন অনুভব করছি। কয়েক মিনিট এভাবে কাটার পর বুঝতে পারছি এ ব্যথা কমার থেকে আরও বাড়ছে। সহ্য করতে না পেরে জোরে মা বলে ডেকে উঠালাম। মা দৌড়ে রুমে এসে আমার কাছে এসে আমাকে জড়িয়ে নিয়ে বলল, আরিশা, কি হয়েছে?
এভাবে ডাকলি কেন? আমি দাঁতে দাঁত চেপে অস্পষ্ট স্বরে বললাম, মা খুব ব্যথা করছে পেটে। মা আমাকে শুইয়ে দিয়ে আদ্রকে ফোন দিল, কিন্তু উনি ফোন তুলছে না। মা আমার মাথায় হাত বুলিয়ে চিন্তুত স্বরে বলল, একটু সহ্য কর মা, আদ্রকে ফোন দিচ্ছি, ও ধরছে না। তোকে এখন হসপিটালে নিতে হবে, আমি একা কি করে নিব? আমি বরং অথৈকে ফোন দিয়ে বলি আসতে। 15 মিনিটের মধ্যে অথৈ সাদাফ ভাইয়া দুজনেই এলো। কিছুক্ষণের মধ্যেই হসপিটালে আনা হলো আমাকে। মা আম্মুকেও ফোন দিয়ে বলেছে হসপিটালে আসতে। এদিকে আমার অবস্থা দেখে ডক্টর বলেছে যত দ্রুত সম্ভব ওটিতে নিতে হবে। আদ্রকে খুব দেখতে ইচ্ছে করছে। উনি আসেনি এখনো, উনাকে না দেখে আমি ওটিতে যাব না। দুজন নার্স এসেছিল নিতে, আমি মানা করে দিয়েছি, বলেছি আমার হাজবেন্ড আসবে তারপর ওটিতে যাব। সাদাফ ভাইয়া আদ্রকে কয়েকবার ফোন দেওয়ার পরে উনি ফোন ধরল। আদ্র কোথায় তুই? তোকে কতবার ফোন দিয়েছি দেখিসনি? আমি একটা মিটিংয়ে আছি, তাই ফোন ধরতে পারিনি। কেন, কি হয়েছে? আরিশার অবস্থা ভালো নয়, ওকে একটু আগেই হসপিটালে নিয়ে এসেছি। আদ্র চমকে উঠল। আরিশার অবস্থা ভালো নয় কথাটা যেন আদ্রর বুকে গিয়ে বিঁধেছে। আদ্র বিচলিত কণ্ঠে বলল, সাদাফ কি বলছিস তুই? আরু ঠিক আছে তো? কোনো হসপিটালে নিয়েছিস বল, আমি এক্ষুনি আসছি। হসপিটালে এনেছি। আরিশার পেটে প্রচণ্ড পেইন হচ্ছে। ডক্টর বলেছে ওকে ওটিতে নিতে হবে তাড়াতাড়ি, তা না হলে বেবি এবং মায়ের ক্ষতি হবে। তুই তাড়াতাড়ি আয়, আরিশা তোকে দেখা ছাড়া ওটিতে ঢুকবে না বলছে। আদ্র কথা বলতে বলতে গাড়িতে এসে বসেছে। এটুকু সময়ে আদ্রর গায়ে থাকা শার্ট ঘামে ভিজে গেছে। আদ্রর এখন নিজের প্রতি খুব রাগ হচ্ছে, আরুর কথা শুনে কেন সে অফিসে এলো আজ। এমন একটা মুহূর্তে সে আরুর পাশে নেই ভেবে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। আদ্র সাদাফকে বলল, সাদাফ আরুর খেয়াল রাখিস, আমি 10 মিনিটে আসছি। ও শোন, আমার যদি দেরি হয় আসতে, খুব বেশি প্রবলেম হলে আরুকে ওটিতে জোর করে পাঠিয়ে দিস। আমার আরু আর আমার সন্তানের কিছু হোক, আমি তা চাই না। ব্যথাটা ক্রমশ বাড়ছে, তারপরেও সহ্য করার অপ্রাণ চেষ্টা করছি একটিবার আদ্রকে দেখব বলে। আজ উনি আমাকে রেখে কোথাও যেতে চাইনি, আমি জোর করে পাঠিয়েছি। এখন মনে হচ্ছে আমি ভুল করেছি। আদ্রকে আমার পাশে এই মুহূর্তে সবথেকে বেশি প্রয়োজন, কিন্তু উনি নেই। সাদাফ ভাইয়া তো বলল উনি আসছেন, কই এখনো তো এলো না। আম্মু আমাকে এভাবে কষ্ট পেতে দেখে আম্মুর চোখেও পানি জমে গিয়েছে। আম্মু আমার পাশে বসে বলল, আরিশা মা, তুই এভাবে জেদ ধরে থাকলে তো বাচ্চাটার ক্ষতি হবে। সাদাফ তো বলল আদ্র আসছে, হয়তো দেরি হতে পারে, তুই আর কতক্ষণ এভাবে কষ্ট করবি বল। আমি আদ্রকে একবার দেখব আম্মু, উনার হাতটা একটু ধরব। তোমরা কেউ উনাকে বলো না তাড়াতাড়ি আসতে। মা, সাদাফ ভাইয়া অথই আদ্রকে বারবার ফোন দিচ্ছে, কিন্তু উনি ধরছে না। ডক্টর আবারও এসে বলল, আপনাদের পেশেন্ট এবং বেবির ক্ষতি হয়ে যেতে পারে, এভাবে রেখে দিল। পরে কিন্তু আমাদের দায়ী করতে পারবেন না। মা ডক্টরকে বলল, ডক্টর আপনারা ওকে ওটিতে নিয়ে যেতে পারেন। আমি মায়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকাতে মা আমার পাশে এসে বসল। ছলছল চোখে তাকিয়ে বলল, আরিশা তুই কি অবুঝ যে এমন করছিস? আদ্র হয়তো জ্যামে পড়েছে তাই দেরি হচ্ছে। আদ্র তো সাদাফকে বলেছে ওর আসতে দেরি হলে তোকে ওটিতে নিয়ে যেতে। এখন যদি কোনো প্রবলেম হয় তখন কি হবে বল? আদ্রকে আমরা কি বলবো তখন? আমি যা বলছি শোন, ডক্টর যা বলছে সেটাই কর। সবার অনেক জোরাজুরিতে ওটিতে যেতে বাধ্য হলাম। আমার বুকটা এক অজানা ভয় কাঁপছে।
মনে হচ্ছে আমি হয়তো আমার আদ্রকে আর দেখতে পাব না। প্রায় 1 ঘন্টা পর বাচ্চার কান্নার শব্দ আমার কানে ভেসে এলো। একজন নার্স কাপড় পেঁচিয়ে ফুটফুটে একটা বাচ্চা আমার সামনে এনে হাসি মুখে বলল, আপনার মেয়ে হয়েছে। বাচ্চাটি সুস্থ আছে, তবে একটু হাঁপিয়ে গেছে, আর কিছুক্ষণ দেরি হলে হয়তো প্রবলেম হতো। আমি বেবির দিকে তাকালাম। খুশিতে আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। আমার মেয়ে হয়েছে। উহু, আমার নয়, আমার আর আদ্রর ভালোবাসাও। আমাদের মেয়ে। আমি নার্সকে আস্তে করে বললাম, আমার হাজব্যান্ডকে একটু ডেকে দেবেন। আপনি এখনো অপারেশন থিয়েটারে আছেন, আপনাকে একটু পরে কেবিনে দেওয়া হবে, তখন সবার সাথে দেখা করতে পারবেন। এখন আপনি কথা বলবেন না প্লিজ, এতে আপনার প্রবলেম হবে। একটু পরে আমাকে কেবিনে দেওয়া হলো। সবাই আছে এখানে, শুধু আদ্রকে দেখছি না। উনি কি আসেনি এখনো? মা, বাবা, আব্বু আম্মু, সাদাফ ভাইয়া, অথই সবাই বেবিকে দেখতে ব্যস্ত। সবাই খুব খুশি মেয়ে হয়েছে বলে। আমার হাতে স্যালাইন চলছে, শরীরটাও কেমন অবশ হয়ে আছে। আদ্রকে না দেখতে পেয়ে খুব কান্না পাচ্ছে আমার। অথইকে ইশারা করে বললাম আমার কাছে আসতে, ও পাশে এসে বলল, ভাবি কিছু লাগবে? তোর ভাইয়া কোথায়, উনি কি আসেনি এখনো? অথই মুখটা গম্ভীর করে বলল, না ভাবি, ভাইয়া আসেনি এখনো, কতবার কল দিয়েছি, ধরছেও না। কি হলো, হঠাৎ ফোন কেন ধরছে না? আমার এরকম অবস্থার কথা শুনে উনার আসতে তো এত সময় লাগার কথা নয়। তাহলে? হঠাৎ সাদাফ ভাইয়ার ফোন বেজে উঠল। ফোনের রিংটোন কানে আসতেই আমি সেদিকে তাকালাম, হয়তো আদ্র ফোন দিয়েছে। সাদাফ ভাইয়া ফোন রিসিভ করে বলল, আদ্র, তোকে সবাই মিলে এত ফোন দিচ্ছি, ধরছিস না কেন? কোথায় তুই? শোন, একটা ভালো খবর। এটুকু বলে সাদাফ ভাইয়া থেমে গেল। হঠাৎ করে সাদাফ ভাইয়ার মুখের হাসি মিলিয়ে গেল। বাকি সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে সাদাফ ভাইয়ার দিকে। উনি কথা বলতে বলতে থেমে গেল কেন, হয়তো এটাই ভাবছে সবাই। সাদাফ ভাইয়ার চোখজোড়া চিকচিক করছে, ফোনটা কানের থেকে নামিয়ে পেছনে থাকা চেয়ারে ধপ করে বসে পড়ল। আমি অবাক চোখে তাকিয়ে আছি। আদ্র ওপাশ থেকে কি এমন বলল যার জন্য সাদাফ ভাইয়া এভাবে বসে পড়ল? মা সাদাফ ভাইয়াকে জিজ্ঞেস করল, সাদাফ, আদ্র ফোন দিয়েছিল তাই না? কি বলল ও? তুমি এভাবে বসে পড়লে কেন? সাদাফ ভাইয়া ছলছল চোখে মায়ের কোলে থাকা বেবির দিকে তাকালো, তারপর আমার দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে মাকে বলল, তেমন কিছু নয়, আপনারা একটু বাইরে চলুন, কথা আছে। আমার কেমন যেন খটকা লাগছে। মন বলছে খারাপ কিছু হয়েছে। আমার আদ্র ঠিক আছে তো, উনার কিছু হয়নি তো? না, এসব কি ভাবছি আমি, উনার কিচ্ছু হয়নি, ঠিক আছেন উনি। কিন্তু সাদাফ ভাইয়া বাইরে নিয়ে কি কথা বলবে সবাইকে? আমার সামনে কেন বলবে না? আব্বু সাদাফ ভাইয়াকে বলল, সাদাফ, সব ঠিক আছে তো? মামা, বাইরে চলো বলছি। না, কেউ বাইরে যাবে না, ভাইয়া কি বলবে তুমি এখানেই বলো। আর আদ্র কোথায়, উনি কেন আসছে না এখনো? আমার কথা শুনে সাদাফ ভাইয়া অন্যদিকে ঘুরে কাপা কাপা কণ্ঠে বলল, আরিশা, তোর রেস্টের প্রয়োজন, এখানে এত লোক থাকা যাবে না, তাই আমরা বাইরে যাচ্ছি। সাদাফ ভাইয়া যে কিছু লুকাতে চাইছে বেশ বুঝতে পারছি। তাছাড়া ভাইয়ার গলাটাও কেমন ভারী ভারী লাগছে। সাদাফ ভাইয়া বেরিয়ে যেতে নিলে আমি বলে উঠলাম, ভাইয়া, কি লুকাতে চাইছো আমার থেকে? তখন তো আদ্র ফোন দিল, তাই না? কি বলল উনি? কোথায় আছেন উনি এখন? বাবা বলল। সাদাফ, তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন, কি হয়েছে?
ভাইয়া এক পা সামনে এগিয়ে কিছু বলতে নিলে আমি বললাম, ভাইয়া কি হয়েছে সত্যিটা বলো, আর বাইরে গিয়ে নয় এখানেই বলবে তুমি। যদি না বলো আমি কিন্তু হাতের স্যালাইনটা খুলে ফেলব। কি হলো ভাইয়া বলো। সাদাফ ভাইয়া কিছু বলছে না দেখে আমি বাম হাতে থাকা ক্যানোলার দিকে হাত বাড়াতেই অথই আমার হাত ধরে ফেলল। অথই সাদাফ ভাইয়াকে বলল, তুমি চুপ করে আছো কেন, কি হয়েছে বলো। দেখলে না ভাবি কি করতে যাচ্ছিল। সাদাফ ভাইয়া মাথা নিচু করে আমতা আমতা করে একনিঃশ্বাসে বলল, আদ্রর অ্যাক্সিডেন্ট হয়েছে। আদ্রর গাড়ি আর একটা মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আদ্র গাড়ি সহ খাদে পড়ে যায়, তারপর নাকি আগুন লেগে গেছে গাড়িতে। ওর ফোনটা নাকি রাস্তায় পড়েছিল, ওখানকার কেউ সে ফোন থেকেই আমাকে কল দিয়েছে। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, সারা শরীর থরথর করে কাঁপছে। সাদাফ ভাইয়া কি বলছে এসব? না হতে পারে না। আমার আদ্রর কিছু হয়নি, নিশ্চয়ই কেউ মজা করে বলেছে। আদ্র আমাকে, আমাদের মেয়েকে একা করে হারিয়ে যেতে পারে না। আমার আদ্র ফিরে আসবে, আমাকে ছেড়ে উনি থাকবে, তা কি করে হয়? চোখ ফেটে কান্না আসছে আমার, নিজেকে আর শান্ত রাখতে পারছি না। আদ্র কোথায় তুমি, প্লিজ এসো, আমার যে খুব কষ্ট হচ্ছে। 4 বছর পর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচল ঠিক করছি। হঠাৎ কান্নার আওয়াজ শুনে ঘুরে তাকালাম। আদ্রিশা চোখ ডলতে ডলতে আমার কাছে এসে দাঁড়াল। আদ্রিশা, আদ্র আরিশার মেয়ে, বয়স 4 বছর। আমি নিচু হয়ে আদ্রিশার চোখের পানি মুছে দিয়ে বললাম, কি হয়েছে আমার মামনির? কাঁদছ কেন তুমি? আদ্রিশা কেঁদে কেঁদে বলল, মাম্মা শিশি আমার পুতুল ভেঙে ফেলেছে, এই দেখো। আদ্রিশা আমার হাতে ভাঙা পুতুলটা দিল। আমি ওটা পাশে রেখে আদ্রিশাকে কোলে তুলে নিয়ে বললাম, মামনি একটা পুতুল ভেঙেছে তো কি হয়েছে? তোমার তো আরও অনেক পুতুল আছে তাই না? শিশির তোমার ছোট ভাই হয়, ও না হয় একটা পুতুলই ভেঙেছে, তার জন্য কি কাঁদতে হয়? তুমি না গুড গার্ল? গুড গার্ল কখনো কান্না করে বলো? আদ্রিশা এদিক ওদিকে মাথা নাড়িয়ে মুচকি হেসে বলল, মাম্মা আমি আর কান্না করব না। আমার আরও পুতুল আছে, সব শিশি ভাইকে দিব। শিশি নয় মামনি, ওর নাম শিশির। ওকে ওকে মাম্মা। শিশির সাদাফ আর অথইয়ের ছেলে, ওর বয়স 2 বছর চলছে। অথই শিশিরকে কোলে নিয়ে রুমে এসে বলল, ভাবি আদ্রিশা কি এখনো কাঁদছে? মা বলল শিশির ওর পুতুল ভেঙে ফেলেছে। এই ছেলেটাও না এত দুষ্টু হয়েছে। অথই, শিশির তো ছোট, ও বুঝে কিছু করেছে নাকি? আদ্রিশার কান্না তখনই থেমে গেছে। ওই দেখো আদ্রিশা ওর সবগুলো পুতুল নামিয়েছে শিশিরকে দেবে বলে। শিশির অথইয়ের কোল থেকে নেমে 1 পা 2 পা করে হেঁটে আদ্রিশার কাছে গেল। আদ্রিশা পুতুল একটা একটা করে শিশিরকে দিচ্ছে, পুতুল পেয়ে খিলখিল করে হাসছে ছেলেটা। অথই বলল, ভাবি তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, একটু বুটিক শপে যাব, নতুন কয়েকজন মহিলা জয়েন করেছে, ওদেরকে সবটা বুঝিয়ে দিতে হবে। অথই আদ্রিশাকে রেখে যাচ্ছি, ওকে দেখিস, আমি তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে নিয়ে ভেবো না। আদ্রিশা আর শিশির আমার কাছে আলাদা কেউ নয়, দেখে রাখবো ওকে। অথই আদ্রিশা আর শিশিরকে নিয়ে ড্রয়িং রুম বসে আছে। অথইয়ের ফোনে আদ্রিশা গেম খেলছিল। হঠাৎ কোথাও চাপ লেগে গ্যালারিতে চলে গেছে। আদ্রিশা হাস্যোজ্জ্বল একটা ছবির দিকে একটু তাকিয়ে থেকে অথইকে বলল, ফুপ্পি ফুপ্পি এই দেখো আমার বাবাই। অথই কিছুটা চমকে উঠল, আদ্রিশার হাতে থাকা ফোনের দিকে তাকিয়ে দেখল আদ্রর ছবি। অথই ফোনটা নিয়ে আদ্রিশাকে বলল, আদ্রিশা এইটা যে তোমার বাবাই কে বলেছে তোমাকে?
মাম্মা বলেছে। জানো ফুপ্পি, মাম্মা বলেছে বাবাই প্লেনে চড়ে আকাশে ঘুরতে গেছে। আসার সময় আমার জন্য অনেক চকলেট নিয়ে আসবে। হুট করেই অথইয়ের চোখে পানি জমে গেল। আদ্রিসাকে বুকে জড়িয়ে বলল, হ্যাঁ মামুনি, তোমার বাবাই তোমার জন্য চকলেট নিয়ে আসবে। 4 বছর আগে আদ্রর সে অ্যাক্সিডেন্টের বিষয়টা সত্যি ছিল। ঘটনাস্থলে অনেক খুঁজেও আদ্রকে পাওয়া যায়নি। পুলিশ তদন্ত করে জানিয়েছিল আদ্র আর বেঁচে নেই। আরিশা সেদিন অনেক ভেঙে পড়েছিল। বারবার বলেছিল, আমার আদ্র আমাকে ছেড়ে যেতে পারে না। আমার ভালোবাসার যদি বিন্দু পরিমাণ জোর থাকে তাহলে উনি ফিরে আসবে। আমি সে দিনটিরই অপেক্ষায় থাকব। আদ্রর বাবা মা ছেলের মৃত্যুর খবরটা শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছিল। আদ্রর বাবা শোক সামলাতে না পেরে অনেক অসুস্থ হয়ে পড়ে। এখন সে ঠিকমতো চলাফেরা করতে পারে না। সবার কথা একটাই ছিল, এই শিশুটির কি দোষ ছিল যার কারণে সে জন্মের পর বাবার আদর থেকে বঞ্চিত হল। আরিশার আব্বু আম্মু ওকে নিতে চাইলে যায়নি, আদ্রদের বাড়িতেই ফিরে গিয়েছিল। আদ্র চলে যাওয়ার পর প্রায় 6 মাস আরিশা নিজেকে ঘরবন্দি করে রেখেছিল। আদ্রর ছবি জামাকাপড় নিয়ে শুধু কাঁদত। কারো সাথে তেমন কথা বলত না। ছোট্ট আদ্রিসার মুখের দিকে তাকিয়ে নিজের সব মনের কথা প্রকাশ করত। মনিকা, সাদাফ, অথই, বাড়ির অন্যরা সবাই অনেক বুঝিয়ে আরিশাকে আবারও স্বাভাবিক করে তুলেছে। আরিশাও আর ভেঙে পড়েনি, নিজের জন্য না হোক মেয়ের জন্য সে মাথা তুলে দাঁড়িয়েছে। আরিশা আবারও নতুন করে পথ চলতে শুরু করে, পড়াশোনা শেষ করে আদ্রর কোম্পানিতে জয়েন করেছে। তার পাশাপাশি নিজে উদ্যোগ নিয়ে একটা বুটিক শপ খুলেছে। সেখানে সব দুবেলা না খেতে পাওয়া দরিদ্র মেয়ে এবং মহিলারা কাজ করে। আরিশার নানা ব্যস্ততার মাঝে 4 বছর কাটলেও আদ্রকে সে এখনও ঠিক আগের মতোই ভালোবাসে। এখনও মনের কোনো আশা বেঁধে রেখেছে আদ্র ফিরে আসবে। আবারও ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠবে তাদের জীবন। রাতে আদ্রিসাকে বুকে জড়িয়ে শুয়ে আছি। আদ্রর কথা খুব মনে পড়ছে। আদ্র ঠিক এভাবেই আমাকে বুকে জড়িয়ে রাখত। সেদিনগুলো কতই না সুন্দর ছিল। কি থেকে কি হয়ে গেল আজও আমার মেয়েটা তার বাবার আদর কি বুঝতে পারল না। আদ্রিসা তো ছোট, ওর তো ইচ্ছে করে বাবার আদর পেতে, বাবার গলা জড়িয়ে নানা রকম বায়না করতে। আজ বিকেলে সাদাফ ভাইয়া শিশিরকে কোলে নিয়ে আদর করছিল আদ্রিসা, তখন দৌড়ে আমার কাছে এসে বলেছিল, মাম্মা আমার বাবাই কবে আসবে, আমিও বাবাইয়ের কোলে উঠব। আমি তখন শুধু নীরবে চোখের পানি ফেলেছি। এই ছোট্ট মেয়েটাকে কি বলবো ওর বাবা আর ফিরবে না। মাম্মা তুমি কান্না করছো কেন? আদ্রিসা আমার মুখের দিকে তাকিয়ে কথাটি বলে ওর ছোট্ট হাত দিয়ে চোখের পানি মুছে দিল। আমি ওর আদর মাখা মুখটির দিকে তাকিয়ে আছি। ওর চেহারাতে যে আদ্রকে খুঁজে পাই আমি। আমি একটু হেসে বললাম, মাম্মা কান্না করছি না তো। তুমি ঘুমিয়ে পড়ো মাম্মা, তোমাকে এতগুলো আদর করে দিচ্ছি হুম। আদ্রিসা আমার গালে চুমু খেয়ে বলল, লাভ ইউ মাম্মা। আমি আদ্রিসার সারা মুখে চুমু একে দিলাম। এটুকু মেয়ে কি সুন্দর করে কথা বলে। ওকে বুকে মিশিয়ে নিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। আদ্রিসাই যে এখন আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। আদ্রকে হারিয়ে ওর মুখের দিকে তাকিয়েই তো এখনো বেঁচে আছি আমি। সকালে আদ্রিসার জন্য স্যুপ বানাচ্ছি, মা এসে বলল, আরিশা, রিশাত এসেছে, তুই গিয়ে কথা বল, আমি বাকিটা করছি। প্রায় হয়ে গেছে মা, শেষ করে যাচ্ছি। রিশাত চলে যাবে হয়তো, দরকারি কোনো কথা বলতে এসেছে, তুই যা। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ড্রয়িং রুমে এলাম। রিশাত আদ্রিসাকে কোলে নিয়ে ওর সাথে দুষ্টুমি করছে। আদ্রিসা চকলেট খাচ্ছে আর খিলখিল করে হাসছে। আমি ওদের সামনে গিয়ে বললাম,
আদ্রিসা, তুমি এই সকালে চকলেট খাচ্ছ কেন? চকলেট কে দিল তোমায়? আদ্রিসা ভয়ে ভয়ে বলল, আঙ্কেল দিয়েছে। রিশাত বলল, আরিশা, এভাবে বলছো কেন? ও তো ভয় পাচ্ছে। আমি সামনের সোফায় বসে বললাম, রিশাত, ও সকালে কিছু খায়নি, এখনো খালি পেটে চকলেট খাওয়া তো ঠিক না, তাই বলেছি। একদিন খেলে কিছু হবে না। আদ্রিসা মামুনি, তুমি খাও, মাম্মা কিচ্ছু বলবে না তোমাকে। মাম্মা যদি কিছু বলে আমি বকে দিব তোমার মাম্মাকে। আদ্রিসা খুশি হয়ে আবারও চকলেট খেতে লাগল। মা আদ্রিসাকে ডাকতে রিশাতের কোল থেকে নেমে দৌড়ে চলে গেল। আমি রিশাতের দিকে তাকিয়ে বললাম, তুমি আর সাদাফ ভাইয়া আমার মেয়েটাকে পুরো চকলেট পাগলি বানিয়ে দিচ্ছ। সাদাফ ভাইয়া এলেও এত এত চকলেট নিয়ে আসে, আবার তুমিও। রিশাত হেসে বলল, আরিশা, তোমার মেয়েটাই তো দেখতে চকলেটের মতো। সে যদি চকলেট পাগলি না হয় তাহলে কি ভালো দেখায় বলো? হুম, হয়েছে। এখন বলো, কি বলতে এসেছ? মা বলল, দরকারি কি কথা বলবে? ওই তো আজকের প্রজেক্টের ব্যাপারটা ক্লিয়ার করতে এসেছি। ফোনে এত কথা বলা যেত না, তাই চলে এলাম। রিশাতের সাথে কথা বলার মাঝে মা রিশাতের জন্য চা নিয়ে এলো। অফিস থেকে ফোন আসতে রিশাত তাড়াহুড়ো করে চা খেয়ে বেরিয়ে গেল। আমি আদ্রিসাকে স্যুপ খাওয়াচ্ছি, মা এসে আমার পাশে বসল। মা কিছু বলবে? মা আমতা আমতা করে বলল, হ্যাঁ বলছিলাম কি, রিশাতকে তোর কেমন লাগে? খারাপ না, ভালোই। কেন বলো তো? আসলে আমি বলতে চাইছি, তুই যদি রিশাতকে। মা, আমি বুঝেছি তুমি কি বলবে। আদ্রিসা, তুমি দাদুর কাছে যাও, গিয়ে দেখো দাদু কি করছে। আদ্রিসা মাথা নাড়িয়ে চলে গেল। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, মা প্লিজ এসব বলো না। রিশাতকে আমি খুব ভালো বন্ধু হিসেবে জানি, রিশাতও বন্ধুত্বের খাতিরে আমার পাশে আছে। ব্যাস, এর থেকে বেশি কিছু নয়, আর হবেও না কখনো। আমার লাইফে একজনই ছিল, সে তোমার ছেলে, ওর জায়গাটা আমি অন্য কাউকে দিতে চাই না। তাছাড়া আমার বিশ্বাস আদ্র ফিরে আসবে, সে আশাতেই আছি আমি। মিসেস খান নিজের রুমে বসে বই পড়ছে। হঠাৎ কারো চিৎকারের আওয়াজ পেয়ে চমকে উঠল। বইটা রেখে চোখের চশমাটা ঠিক করে রুম থেকে বেরিয়ে এলো। পাশের রুম থেকে শব্দটা আসছিল। মিসেস খান রুমে গিয়ে শান্ত গলায় বলল, রাজ, কি হয়েছে? চিৎকার করছো কেন? সে মাথা তুলে তাকালো, মিসেস খানকে ভালোভাবে দেখে বলল, কে আপনি? আর আমাকে রাজ বলে ডাকছেন কেন? আমার নাম তো রাজ নয়। মিসেস খান অনেকটা অবাক হল। রাজের পাশে গিয়ে বলল, বাবা, সত্যি তুমি আমাকে চিনতে পারছো না? না তো, কে আপনি? আমি এখানে কেন? এটা তো আমার বাড়ি নয়। কোথায় এনেছেন আমাকে? মিসেস খানের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। চোখের পানি মুছে বলল, তুমি তো বললে তোমার নাম রাজ নয়। তাহলে কি নাম তোমার, বলো? তোমার বাড়ি কোথায়? কে কে আছেন তোমার পরিবারে? আমার নাম আদ্র। আমি ঢাকাতে থাকি, বাড়িতে আমার বাবা মা, ওয়াইফ আর। এটুকু বলে সে মাথা চেপে ধরল। খুব ব্যথা করছে মাথায়। মিসেস খান বলল, রাজ, তুমি রেস্ট করো, আমি পরে তোমাকে সবটা বলছি। আমার নাম রাজ নয় বললাম না। আদ্র বলে ডাকবেন আমাকে। আর আপনি আমাকে সবটা কি বলবেন বলুন? মিসেস খান দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগল, তুমি এখন কুমিল্লায় আছো। আজ থেকে 4 বছর আগে তোমাকে কুমিল্লায় নিয়ে আসা হয়েছে। কি বলছেন এসব? 4 বছর আগে? হ্যাঁ, 4 বছর আগে। আমার হাজব্যান্ডের খুব শখ ছিল বনে জঙ্গলে ঘুরে বেড়ানোর। এমনকি যে সকল জায়গাতে লোকজন তেমন যায় না, উনি সেখানে যেত।
নানা রকমের ছবি তুলে বন্দি করত তার ক্যামেরায়। 4 বছর আগে একদিন উনি ঢাকা থেকে কুমিল্লায় ফিরছিল। রাস্তায় হঠাৎ উনার গাড়িটা খারাপ হয়ে যায়। সেখানে নেমে রাস্তার অনেকটা নিচে ঘন গাছপালায় ঘেরা জঙ্গল দেখে অবাক হয়েছিল। সেই ঢাকা শহরের মতো জায়গায় তখনও ওমন পরিবেশ দেখবে বলে ভাবেনি। অবশ্য সে জায়গাটা নাকি একদম মেইন শহরে ছিল না। উনি ক্যামেরা নিয়ে রাস্তার কোল ঘেঁষে নিচে নামল ছবি তোলার জন্য। ছবি তুলতে তুলতে সে তোমাকে ঝোপের পাশে রক্তাক্ত অবস্থায় পায়। ওই জায়গার পাশে কয়েকটা বসত বাড়ি ছিল। তাদের সাহায্যে তোমাকে ওখানকার হসপিটালে নিয়ে যায়। যখন তোমার জ্ঞান ফেরে তখন তুমি নিজের নাম পরিচয় কিছুই বলতে পারোনি। ডক্টর বলেছিল তোমার স্মৃতি হারিয়ে গেছে, তাই কিছু মনে নেই। ডক্টর এটাও বলেছিল হয়তো কোনো দিন তোমার অতীতের সব মনে পড়বে বা নাও মনে পড়তে পারে। সেদিন আমার হাজবেন্ড তোমার পরিচয় কিছু না পেয়ে তোমাকে কুমিল্লায় নিয়ে আসে। আমাকে সবটা বলতে আমি সেদিন অনেক খুশি হয়েছিলাম, কারণ আমাদের কোনো সন্তান ছিল না, তোমাকে আমরা আমাদের ছেলে হিসেবে আপন করে নিয়েছিলাম। তুমি নিজের নাম জানতে না, তাই আমরা রাজ বলেই ডাকতাম তোমাকে। আমরা দুজনে তোমাকে নিজের সন্তানের মতোই আগলে রেখেছিলাম। তুমিও আমাদের মা বাবা বলে ডাকতে। প্রথম 2 বছরে অনেক ভয় ছিলাম, যদি তোমার সব মনে পড়ে যায় তাহলে তো চলে যাবে আমাদের ছেড়ে। তবে পরে আর সে ভয়টা পেতাম না, ভেবেছিলাম তোমার অতীতের কিছু হয়তো আর মনে পড়বে না। কিন্তু আজ এত বছর পর তুমি নিজের স্মৃতি ফিরে পাবে কল্পনাও করিনি। মিসেস খান কথাগুলো বলছিল আর বারবার শাড়ির আঁচল দিয়ে নিজের চোখের পানি মুছছিল। আদ্র এতক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে সব শুনছিল। তার লাইফ থেকে 4টা বছর চলে গেছে, এটা যেন সে বিশ্বাসই করতে পারছে না। আদ্র কিছু সময় চুপ থেকে মিসেস খানের সামনে গিয়ে দাঁড়াল। উনার চোখের পানি মুছে দিয়ে বলল, মায়ের স্নেহ মমতা দিয়ে এই 4টা বছর আমাকে আগলে রেখেছ, তাই বাকি জীবনটাও আমি তোমাকে মা বলেই জানব। আজ থেকে জানব আমার দুজন মা। মিসেস খান হাসিমুখে আদ্রর কপালে ঠোঁট ছুঁয়ে বলল, তোমার পরিবারের কাছে ফিরে যাবে না? হ্যাঁ যাব, জানি না আমার বাবা মা বোন আমার আরও আমার সন্তান কেমন আছে। ওদের কাছে তো যেতেই হবে। মা তুমিও যাবে আমার সাথে। আচ্ছা, যে মহান ব্যক্তিটি আমাকে আবার নতুন জীবন দিয়েছে, মানে আমার আর একজন বাবা, সে কোথায়? মিসেস খানের ঠোঁটের হাসিটা মিলিয়ে গেল। কান্নাজড়িত কণ্ঠে বলল, গত 6 মাস আগে উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। আদ্রর খুব খারাপ লাগছে, যার জন্য সে বেঁচে আছে তাকে একটিবার কৃতজ্ঞতা জানাতেও পারল না। সাদাফ আর অথই আদ্রিশা ও শিশিরকে নিয়ে ঘুরতে এসেছে। আরিশা বিশেষ কোনো কাজ ছাড়া বের হয় না। অথই সাদাফকে অনেকবার বলেছে আসতে, কিন্তু আরিশা আসেনি। আদ্রিশা শিশিরের সাথে আসবে বলে কান্না করছিল, তাই সাদাফরা আদ্রিশাকে নিয়ে এসেছে। সাদাফের একটা ফোন আসতে সে একটু দূরে গেল। আদ্রিশা আর শিশির খেলছে। শিশির পড়ে গিয়ে কান্না করছে, তাই অথই দৌড়ে গেল ওকে তুলতে। আদ্রিশা খেলার সময় বলটা অন্যদিকে চলে গেছে। বলের পেছনে পেছনে আদ্রিশা গেল সেদিকে বলটা আনতে। আদ্রিশা দেখল একটা লোক বল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আদ্রিশা তার সামনে গিয়ে বল নাচে লোকটির দিকে তাকিয়ে রইল। তারপর মুখে হাসি ফুটিয়ে বলল, আমার বলটা দাও আঙ্কেল। সে অবাক হয়ে তাকালো আদ্রিশার দিকে। এইটুকু একটা বাচ্চা মেয়ে কত সুন্দর করে আঙ্কেল বলল। সে একদৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিশার দিকে। কেমন যেন এক অন্যরকম টান অনুভব করছে। সে হাঁটু গেড়ে বসে আদ্রিশার মুখে হাত বুলিয়ে হালকা হেসে বলটা এগিয়ে দিল। আদ্রিশা বলটা পেয়ে খুশি হয়ে চলে যেতে গিয়ে আবার ঘুরে দাঁড়াল। লোকটি ওকে জিজ্ঞেস করল, কিছু বলবে তুমি? আদ্রিশা এদিক ওদিকে মাথা নাড়িয়ে বলল,
আঙ্কেল, তোমাকে না আমার বাবাইয়ের মতো দেখতে লাগছে। আদ্রিসা কথাটা বলে দৌড়ে শিশিরের কাছে চলে গেল। এতক্ষণ যে লোকটি আদ্রিসার সামনে ছিল সে আর কেউ নয়, সে আদ্র ছিল। আদ্রিসা চলে যাওয়ার পর আদ্র পাশের ব্রেঞ্চটাতে বসে পড়ল। আদ্রর বুকের ভেতরটা কেঁপে কেঁপে উঠছে। আদ্রিসার বলা, তোমাকে আমার বাবাইয়ের মতো লাগছে, এ কথাটা বারবার কানে বাজছে। আদ্র মনে মনে বলছে, আজ যদি সব ঠিক থাকত তাহলে আমিও আমার সন্তানের পাশে থাকতে পারতাম। আমি এমন একজন বাবা যে নিজেই জানি না আমার ছেলে হয়েছে নাকি মেয়ে। আচ্ছা, ওই বাচ্চা মেয়েটিকে দেখার পর আমার এমন অস্থির লাগছে কেন? ওর মায়াবী চেহারাটা কেন চোখে ভেসে উঠছে? আর মেয়েটা কেনই বা বলল আমাকে ওর বাবাইয়ের মতো দেখতে? উফ, আমি আর ভাবতে পারছি না। আমাকে এক্ষুনি যেতে হবে, আমার বাড়িতে যেতে হবে। আমি বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে আছি। সাদাফ ভাইয়া সেই কখন বলল আসছে, কই তাদের তো আসার নামই নেই। আকাশে কত মেঘ করেছে, একটু পরপর মেঘ গর্জন করে উঠছে। আদ্রিসা তো ভয় পাবে। গাড়ির শব্দ পেয়ে এগিয়ে গেলাম, ভেবেছি ওরা চলে এসেছে। কিন্তু না, এ তো রিশাত এসেছে। রিশাত গাড়ি থেকে নেমে আমার সামনে এসে হাসি মুখে বলল, কি ব্যাপার আরিশা, গেটের কাছে এসে দাঁড়িয়ে আছো যে? তুমি জানতে নাকি আমি আসব? তুমি আসবে সেটা কি করে জানব? আমি তো আদ্রিসার জন্য দাঁড়িয়ে আছি। আদ্রিসার জন্য? কেন, ও কোথায় গিয়েছে? সাদাফ ভাইয়া অথই, শিশিরকে আর আদ্রিসাকে নিয়ে ঘুরতে গেছে। এখনো যে কেন আসছে না? আকাশের অবস্থাও তো ভালো না। ও মেয়ে ঘুরতে গিয়েছে আর তার মা উতলা হয়ে রাস্তায় এসে দাঁড়িয়ে আছে। আকাশে মেঘ করেছে, তাতে কি একটু পরেই কেটে যাবে। ওরা চলে আসবে, তুমি ভেতরে চলো। হঠাৎ দমকা বাতাসে ধুলো উড়ে আমার চোখে কিছু পড়তে আমি চোখে হাত দিয়ে খিচে বন্ধ করে নিলাম। রিশাত বিচলিত হয়ে বলল, কি হলো আরিশা, চোখে কি হয়েছে? চোখে কিছু পড়েছে হয়তো, কেমন কাটা কাটা বিঁধছে। রিশাত আমার হাত সরিয়ে বলল, দেখি, আমাকে দেখতে দাও। আদ্র রাস্তার ওপাশ থেকে আরিশা আর রিশাতকে দেখছিল। গেট খোলা ছিল, তাই ভেতরে সবটা দেখা যাচ্ছে। আদ্র এখানে এসে আরিশাকে দেখে মনে মনে খুব খুশি হয়েছিল। কিন্তু আরিশার পাশে অন্য একটি ছেলেকে দেখে খানিকটা চমকাল। আদ্র ছেলেটিকে ভালোভাবে দেখে অবাক হল, কারণ এই ছেলেটিকে যে সে চিনত। এ তো রিশাত, রাফিয়ার বয়ফ্রেন্ড ছিল। কিন্তু আরিশার সাথে ওকে দেখে আদ্র সবটা গুলিয়ে ফেলছে, আর এখন আরিশার কাছে যাওয়াতে আদ্রর বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আদ্র মনে মনে বলছে, আরুর সাথে রিশাতের কি রিলেশন? আমার আরু কি তাহলে আর আমার নেই? এই 4 বছরে কি নিজের মন থেকে আমাকে মুছে ফেলেছে সে? আর এটা তো আমাদের বাড়ি, আমার বাবা মা ও কি সমর্থন দিয়েছে এতে? আদ্রর খুব কষ্ট হচ্ছে আরুকে অন্য কারো সাথে দেখে। আদ্র দুপা পিছিয়ে গেল। সে ভাবেনি এখানে এসে তার ভালোবাসাকে অন্য কারো সাথে দেখবে। হঠাৎ একটা গাড়ি গেটের দিকে আসতে আদ্র অন্যদিকে ঘুরে দাঁড়াল। গাড়িটা বাড়ির ভেতরে ঢুকতে আদ্র ওইদিকে ঘুরে আর কিছু দেখতে পেল না, কারণ গেটটা বন্ধ করে দিয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে, সাথে দমকা হাওয়া। আদ্রর মনেও তুমুল বর্ষণ চলছে। কত আশা নিয়ে এসেছিল সে, সবটা যেন হাওয়ায় মিশে গিয়েছে। নিজের বাড়িতে যে ঢুকবে সে সাহসটাও পাচ্ছে না। রাতে ব্যালকনিতে এসে বসে আছি। এই ব্যালকনিতে আমার আর আদ্রর কত না স্মৃতি ছিল। খুব ইচ্ছে করে সে দিনগুলো আবার ফিরে পেতে। আদ্র, তুমি কি আর কোনো দিনও ফিরে আসবে না তোমার আরুর কাছে? আমার যে খুব কষ্ট হয় তোমাকে ছেড়ে থাকতে। কেন চলে গেলে আমাকে ছেড়ে?
আমাদের মেয়েটা যে তোমাকে সবসময় খোঁজে, ওকে আর কি বলে বোঝাবো আমি? আদ্রিসা ওইটুকু একটা বাচ্চা, ওর ভাগ্যটা কি এতটাই খারাপ যে ও যেদিন পৃথিবীতে এলো সেদিনই নিজের বাবাকে হারালো? মাম্মা, ও মাম্মা, কোথায় তুমি? আদ্রিসা রুম থেকে ডাকতে ডাকতে ব্যালকনিতে এলো। চোখের পানি মুছে ওর দিকে হাত বাড়িয়ে বললাম, আমি তো এখানেই ছিলাম। তোমার শিশির ভাইয়ার সাথে খেলা শেষ হয়ে গেল? আদ্রিসা আমার গলা জড়িয়ে বলল, শিশি ভাই এখন ঘুমাবে। ফুপ্পি বলেছিল আমাকে ওখানে ঘুমাতে, আমি চলে এসেছি। আমি মাম্মার কাছে ঘুমাবো। খুব ভালো করেছ মামনি। মাম্মা তো তোমাকে ছেড়ে থাকতেই পারবে না। আদ্রিসাকে কোলে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, হঠাৎ আমার চোখ পড়ল রাস্তার ওপাশে। গাছের সাথে হেলান দিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে। রাস্তার লাইটের আলোটা আবছা হয়ে পড়েছে তার ওপর। কেমন যেন পরিচিত মনে হচ্ছে তাকে। বৃষ্টি হওয়ায় বাইরে এ সময় তেমন কেউ নেই। তাহলে কে ওটা? দেখে তো মনে হচ্ছে সে এদিকেই তাকিয়ে আছে। আমি ওইদিকে তাকিয়ে আছি। আদ্রিসা আমার মুখে হাত দিয়ে ওর দিকে ঘুরিয়ে বলল, জানো মাম্মা, আজ আমি বাবাইয়ের মতো একটা আঙ্কেল দেখেছি। আমি অবাক হয়ে আদ্রিসার মুখের দিকে তাকালাম। কি বলছে ও? বাবাইয়ের মতো কাকে দেখেছে? মামনি, বাবাইয়ের মতো আঙ্কেলকে কোথায় দেখেছ তুমি? ফুপ্পিদের সাথে ঘুরতে গিয়ে দেখেছি। আমার বল আঙ্কেল পেয়ে আমাকে দিয়ে দিয়েছিল। আদ্রিসার কথা শুনে আমার চোখের কোনো আবারও পানি জমে গেল। ও নিশ্চয়ই ওর বাবাইকে নিয়ে কল্পনা করে, তাই অন্য কাউকে ওর চোখে বাবাইয়ের মতো লেগেছে। রাস্তার দিকে আবারও তাকালাম, সে লোকটি এখনও ওখানে দাঁড়িয়ে আছে। কে না কে হবে, আমি বরং আদ্রিসাকে নিয়ে ভেতরে যাই। ব্যালকনির লাইট অফ করে রুমে এসে দরজা লক করে দিলাম। রাত অনেক হয়েছে, আদ্রিসাকে ঘুম পাড়াতে হবে। আদ্র এতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে আরিশার রুমের ব্যালকনির দিকে তাকিয়েছিল। লাইট অফ হয়ে যাওয়ায় তার ঘোর কাটল। সন্ধ্যা থেকে একটু আগে পর্যন্ত আদ্রর মনটা ঘন কালো মেঘে ঢাকা ছিল। কিন্তু এখন সে একটু হলেও শান্তি পেয়েছে। কেননা সে আরুকে দেখেছে আর ওর কোলে একটা ছোট্ট মেয়েকে দেখেছে। যদিও কারো চেহারা ভালোভাবে দেখেনি, তারপরেও আদ্র খুশি। আদ্রর মন বলছে আরিশার কোলে থাকা মেয়েটিও তার। হঠাৎ করে রিশাতের কথা মনে পড়তে আদ্রর মনটা আবারও বিষাদে ছেয়ে গেল। আদ্রর ফোন বেজে উঠতে পকেট থেকে ফোন বের করে দেখল মালেখা সেভ করা নাম্বার থেকে ফোন এসেছে। আদ্র ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলল, রাজ, তুমি তো আমাকে আর কিছু জানালে না। বাড়িতে পৌঁছেছ তুমি? দেখা হয়েছে সবার সাথে? আদ্র কিছু বলছে না, চুপ করে আছে। কি বলবে ভেবে পাচ্ছে না। নিজের বাড়িতে না ঢুকে রাস্তায় দাঁড়িয়ে আছে, সে কথা কি করে বলবে? ওপাশ থেকে বলল, কিছু বলছো না যে? তোমাকে রাজ বলে ডেকেছি বলে কথা বলছো না, তাই না? আচ্ছা ঠিক আছে, আদ্র বলে ডাকবো তোমাকে। আদ্র ধরা গলায় বলল, মা তুমি আমাকে রাজ বলেই ডেকো, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা রাজি বলবো। কিন্তু তোমার কণ্ঠটা এমন কেন লাগছে? ওদিকে সব ঠিক আছে তো? তোমার বাড়ির সকলে তোমাকে এত বছর পর পেয়ে অনেক বেশি অবাক হয়েছে, তাই না? কিচ্ছু ঠিক নেই মা। আমি এখনো নিজের বাড়িতে যাইনি, কারো সাথে দেখাও হয়নি। মানে? কি বলছো, কেন যাওনি? কোনো প্রবলেম হয়েছে কি? আদ্র মিসেস খানকে সবকিছু বলল। উনি সবটা শুনে আদ্রকে বলল, বাবা, তুমি এটা মোটেও ঠিক করনি। নিজের বাড়িতে না গিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছো। আরিশার সাথে তুমি অন্য একটা ছেলেকে দেখে এমনটা ভাবতে পারো না। জানো তো অনেক সময় চোখের দেখাও ভুল হয়।
আচ্ছা তুমি একটা কথা ভাবো তো, আরিশা যদি অন্য কাউকে বিয়ে করে তাহলে কেন সে তোমাদের বাড়িতে পড়ে আছে? যাকে বিয়ে করবে তার সাথেই তো চলে যাবে, তাই না? আদ্র চুপ করে আছে, কিছুই বলছে না। মিসেস খান আবারও বলতে লাগল, রাজ তুমি 4টা বছর নিজের আপন জনদের ছেড়ে আছো, আর আজ এত কাছে গিয়ে তাদের সামনে যাচ্ছ না। আমি মানছি আরিশাকে নিয়ে তুমি চিন্তিত, কিন্তু তোমার বাবা মা তাদেরকে কি তুমি দেখা দেবে না? তাদের কাছে গিয়ে সন্তান হারানোর বেদনা মুছে দেবে না তুমি? সময়ের মূল্য অনেক, সে সময়টা কাজে লাগাও। হ্যাঁ, 4 বছরে তুমি অনেক সময় হারিয়ে ফেলেছ, কিন্তু সেটা তো স্মৃতিহীনভাবে জীবন কাটিয়েছ তুমি। আর এখন সবটা জেনে বুঝে পিছিয়ে আসতে চাইছ তুমি। আমি যা বলছি সেটা করো, তুমি তোমার বাবা মায়ের সামনে যাও, আরিশার সামনে যাও। তারপরেই তো বুঝতে পারবে সবটা। না জেনে অযথা আরিশাকে ভুল বুঝো না। অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। চোখ বন্ধ করলেই আদ্রর স্মৃতিগুলো ভেসে উঠছে। আজকে আদ্রকে বড্ড বেশি মনে পড়ছে। দরজা খুলে আবারও ব্যালকনিতে এসে দাঁড়ালাম। চারিদিকে শুনশান নীরবতা, কিন্তু আমি যে নিজেকে নীরব রাখতে পারছি না। কেমন অস্থির লাগছে। আদ্র যখন আমার আশেপাশে থাকত তখন ঠিক এমনই লাগত আমার। তাহলে কি আদ্র ফিরে এসেছে? কিন্তু উনি যদি ফিরেই আসবে তাহলে তো আমার কাছে আসত। হঠাৎ করে রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা লোকটির কথা মনে পড়ল। সেদিকে তাকালাম, কিন্তু না, কেউ নেই ওখানে। সকালে উঠে আদ্রিশাকে পাশে পেলাম না। হয়তো উঠে শিশিরের কাছে চলে গিয়েছে। ফ্রেশ হয়ে অথইয়ের রুমে গেলাম। আদ্রিশা শিশিরের সাথে বসে খেলছে, সাদাফ ভাইয়া গম্ভীর হয়ে বসে আছে। অথইও চুপচাপ। এদের আবার কি হলো, ঝগড়া করেছে নাকি? সাদাফ ভাইয়াকে বললাম, ভাইয়া তোমরা এভাবে বসে আছো কেন, ঝগড়া করেছ কি? সাদাফ ভাইয়া অথই দুজনেই তাকালো আমার দিকে। সাদাফ ভাইয়া হালকা হেসে বলল, আরে না, ঝগড়া কেন করব, সব ঠিক আছে। সব যদি ঠিক থাকে তাহলে দুজনে এভাবে গম্ভীর হয়ে বসে আছো কেন? ভাবি আমি ভাইয়াকে দেখেছি। অথইয়ের কথা শুনে আমি চমকে উঠলাম। ভাইয়াকে দেখেছে মানে? অথই কি বলছিস তুই, কাকে দেখেছিস? সাদাফ ভাইয়া বলল, আরিশা। অথই বলছে কাল রাতে ও নাকি আদ্রকে দেখেছে। জানি না ও কাকে দেখে এ কথা বলছে। এতদিন পর আদ্র কোথা থেকে আসবে, ও তো আর বেঁচে। আমার ভাইয়া বেঁচে আছে, আমি ভুল দেখিনি। ভাবি বিশ্বাস করো, আমি সত্যি বলছি। আমি কাল রাতে ব্যালকনি থেকে রাস্তায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে কেমন চেনা চেনা লাগছিল। আর সে তোমার রুমের দিকে তাকিয়েছিল। সে কে ভালো করে দেখার জন্য আমি নিচে যাই। বাইরের গেট খুলে গাছের পাশে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি নিস্তব্ধ হয়ে গেছিলাম। সে আর কেউ নয়, আদ্র ভাইয়া ছিল। আমার ভাইয়াকে আমি চিনতে পারবো না তা কি করে হয়? আমি অথইয়ের কথাগুলো শুনে দুপা পিছিয়ে গেলাম। তার মনে কাল ওখানে আদ্র ছিল। আমি তাকে দেখেও চিনতে পারলাম না। এই জন্যই কি রাতে বারবার মনে হয়েছিল আদ্র আমার আশেপাশে আছে। কিন্তু ওটা যদি আদ্রি হয় তাহলে বাড়িতে না এসে রাস্তায় কেন দাঁড়িয়েছিল? আমি অথইকে বললাম, অথই আমি মানছি তুই আদ্রকে দেখেছিস। যদি সে আদ্র হয় তাহলে বাড়িতে কেন এলো না? তুই যখন উনাকে দেখেছিস তারপর সে কোথায় গেল? আমি জানি না ভাইয়া কোথায় গেছে। আমি ভাইয়াকে দেখার পর সেদিকে এগিয়ে যেতে নিলে একটা গাড়ি এলো আর সে গাড়িতে উঠে ভাইয়া চলে গেল। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আদ্র কি তাহলে সত্যি এসেছে? যদি তাই হয় আমাকে সে দূর থেকে দেখে কেন চলে গেল?
আদ্রিসাও কাল রাতে বলল ওর বাবার মতো কাউকে দেখেছে। তাহলে কি? উফ, আমি যে কিছুই বুঝতে পারছি না। সাদাফ ভাইয়া, অথই আমি বসে আছি। আদ্রর ব্যাপারটা ঠিক মিলাতে পারছি না। অথইয়ের কথা অবিশ্বাস করার মতো নয়, কারণ কাল রাতে আমিও তাকে দেখেছি। এমনকি আমারও তাকে চেনা চেনা লাগছিল। বারবার কলিং বেল বাজছে, এত সকালে আবার কে এলো? একটু পরেই নিচে থেকে মায়ের গলা শুনতে পেলাম। মা, আরিশা বলে জোরে ডেকে উঠল। মায়ের হঠাৎ কি হলো, এভাবে কেন ডাকলো আমাকে? আমি দ্রুত রুম থেকে বেরিয়ে এলাম। পেছনে পেছনে সাদাফ ভাইয়া আর অথইও আসছে। নিচে এসে মাকে কিছু বলবো, তখনই আমার চোখ পড়ল মায়ের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে। মুহূর্তেই চোখ দুটো ঝাপসা হয়ে এলো আমার। চোখের পানি গাল বেয়ে টুপটুপ করে পড়ছে। কিছু বলতে চেয়েও পারছি না, শুধু অস্পষ্ট স্বরে আমার মুখ একটা শব্দই বের হল, আদ্র। অথই কান্না জড়িত কণ্ঠে বলল, এবার তোমাদের বিশ্বাস হলো তো? এই দেখো, আমার ভাইয়া ফিরে এসেছে। আমি কাল রাতে ভুল দেখিনি। আমি যাই, বাবাকে নিয়ে আসি। অথই চলে গেল বাবাকে আনতে। সাদাফ ভাইয়া মা এখনো তাদের বিস্ময় কাটিয়ে উঠতে পারছে না। পলকহীনভাবে আদ্রর দিকে তাকিয়ে আছে। আমি পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। 4 বছর পর আদ্র আমার সামনে দাঁড়িয়ে আছে, এটা সত্যি অবিশ্বাস্য। সবাই তো ভেবে নিয়েছিল আদ্র আর বেঁচে নেই, কিন্তু আমি কখনোই ভাবিনি উনি আর এ পৃথিবীতে নেই। আমার বিশ্বাস ছিল আদ্র বেঁচে আছে আর একদিন সে আমার সামনে আসবেই। আদ্র অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। উনার চোখে পানি টলমল করছে। আদ্র আমার দিক থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, কেমন আছো মা? আদ্র মৃদু স্বরে কথাটি বলল। মা মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে হু হু করে কেঁদে উঠল। আদ্র মায়ের কাঁধে হাত রেখে বলল, মা তুমি কাঁদছ কেন? আমি ফিরে এসেছি, তুমি তাতে খুশি হওনি? মা কেঁদে কেঁদে বলল, সন্তান তার মায়ের কাছে ফিরে এসেছে, তাতে আমি খুশি হব না? আমরা সবাই তো ভেবেছিলাম তুই আর বেঁচে নেই। তুই এতদিন কোথায় ছিলি বাবা? সব বলবো, আগে কান্না বন্ধ করো তুমি। আদ্র নিজে মায়ের চোখের পানি মুছে দিল। অথই বাবাকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে এসেছে। বাবা অশ্রুভরা চোখে আদ্রকে দেখছে। তার ছেলে যে একদিন ফিরে আসবে এটা সে কখনোই ভাবেনি। আদ্র বাবার এই অবস্থা দেখে ঘাবড়ে গেল। মাকে জিজ্ঞেস করল, মা বাবার এই অবস্থা কেন? কি করে হলো? তোর মৃত্যুর খবরটা শুনে উনি সহ্য করতে পারেনি, অনেক অসুস্থ হয়ে পড়েছিল। আর গত 1 বছর আগে থেকে তোর বাবা একা একা হাঁটাচলা করতে পারে না। তাই কোথাও নিতে হলে হুইল চেয়ারে বসিয়ে নেওয়া হয়। আদ্র আস্তে আস্তে বাবার সামনে গেল, হাঁটু ভেঙে বসে বাবার কোলের ওপর মাথা রেখে নীরবে চোখের পানি ফেলতে লাগল। আদ্রর নিজেকে আজ ভীষণ অপরাধী মনে হচ্ছে বাবার এই অবস্থার জন্য। বাবা আদ্রর মাথায় হাত বুলিয়ে বলল, আদ্র কাঁদছিস কেন তুই? আমি তো একদম ঠিক আছি, শুধু হাঁটতে পারি না। এটা তেমন কোনো প্রবলেম নয়। আমরা 4 বছর আগে ওই অ্যাক্সিডেন্টে তো তোর মৃত্যুর খবর পেয়েছিলাম। পুলিশ বলেছিল গাড়িটা পুড়ে গেছে, সাথে তুই। যাকগে আগে বল, সেদিনের অ্যাক্সিডেন্টের পর কি হয়েছিল? এই 4 বছর কোথায় ছিলি তুই? আগে কেন ফিরে আসিসনি? আদ্র একে একে সবটা বলল। আমি আর নিজেকে শান্ত রাখতে পারছি না। আদ্রর সব কথা শুনে আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। ওখানে আর না দাঁড়িয়ে রুমে এসে দরজা লক করে দিলাম। আদ্র এদিক ওদিকে তাকিয়ে আরুকে খুঁজছে। আরু নেই সেখানে।
আরুকে না দেখতে পেয়ে বুকের বা পাশে চিনচিন ব্যথা অনুভব করল আদ্র। সাদাফ আদ্রর কাছে গিয়ে আদ্রকে জড়িয়ে ধরল। দুজনের চোখেই পানি। আদ্রর বাবা মা খুবই খুশি তাদের ছেলে ফিরে এসেছে বলে। আদ্র সাদাফকে ছেড়ে অথৈয়ের কাছে গেল। অথৈকে বলল, কাল রাতে একা বাইরে গিয়েছিলি কেন? অথৈ ছলছল চোখে তাকিয়ে বলল, তুমি দেখেছিলে আমাকে? হুমম। তাহলে আমাকে দেখে কেন চলে গেলে তুমি? ভাইয়া, আমি সত্যি কখনো ভাবিনি তোমাকে আবারও দেখতে পাব। আমি আজ অনেক 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 হ্যাপি ভাইয়া। অথৈয়ের চোখ থেকে পানি ঝরছে, ঠোঁটে লেগে আছে মিষ্টি হাসি। আদ্র অথৈকে এক হাতে জড়িয়ে ধরে বলল, কয়েক বছরে আমার বোনটা কত বড় হয়ে গিয়েছে। কেমন আছিস বোন? নিশ্চয়ই অনেক ভালো আছিস সাদাফের সাথে। হ্যাঁ ভাইয়া, আমি অনেক ভালো আছি। আধা ঘন্টা হলো রুমে এসে দরজা আটকে বসে আছি। কই আদ্র তো একটি বারও দেখা করতে এলো না। তাহলে কি উনার মনে আমার জন্য সেই ফিলিংসগুলো আর নেই? এতটা পরিবর্তন করে নিয়েছে উনি নিজেকে। আমি তো পারিনি উনাকে ভুলতে, এখনো সেই আগের মতোই ভালোবাসি তাকে। আমার মন বলতো আদ্র একদিন ফিরে আসবে। হুম, এসেছে। তাহলে আমার সাথে কেন কথা বলল না, কেনই বা দেখতে এলো না আমাকে? উনার কি আমাদের সন্তানের কথা মনে নেই? এখন আদ্রিশাকে খুব প্রয়োজন আমার, ওকে বুকে জড়িয়ে ধরতে পারলে একটু হলেও মনকে বুঝাতে পারতাম। আদ্র ওর মায়ের পাশে মাথা নিচু করে বসে আছে। আদ্রর মা বলল, সবটা না জেনে এত বড় একটা কথা ভেবে নিয়েছিলি তুই? রিশাত আর আরিশা খুব ভালো বন্ধু, এর থেকে বেশি কিছু নয়। বরং আমিই আরিশাকে বলেছিলাম রিশাতকে বিয়ে করতে। আরিশা কি বলেছিল জানিস? ও বলেছিল ওর লাইফে একজনই ছিল, সে তুই। তোর জায়গাটা ও অন্য কাউকে দিতে পারবে না। তোকে হারিয়ে মেয়েটা পাগল প্রায় হয়ে গেছিল। ওকে যে ওই অবস্থায় কি করে সামলিয়েছি তা তোকে বলে বোঝাতে পারবো না। অথৈ বলল, জানো ভাইয়া, আমরা সবাই বিশ্বাস করে নিয়েছিলাম তুমি আর বেঁচে নেই। কিন্তু ভাবি সে কখনো সে কথা বিশ্বাস করেনি। ভাবি বলেছিল তুমি বেঁচে আছো আর একদিন ফিরে আসবে তুমি। আজ দেখো ভাবির ধারণাটাই সত্যি হলো। ভাবি হয়তো রুমে বসে কাঁদছে, তুমি যাও ভাইয়া ভাবিকে ভালোবেসে কাছে টেনে নাও। আদ্র হুম বলে উঠে দাঁড়ালো, একটু চুপ থেকে বলল, আমার মেয়ে কোথায়? আদ্রর মা অবাক হয়ে বলল, তোকে তো আমি বা অথৈকেও বলিনি, মেয়ের কথা কিভাবে জানলি তুই? কাল রাতে আরও ব্যালকনিতে একটি ছোট্ট মেয়ে কোলে নিয়ে দাঁড়িয়েছিল। আমার মনে হয়েছিল ওটাই আমার মেয়ে। মা, আমার ধারণাটা কি ভুল বলো? সাদাফ শিশিরকে কোলে নিয়ে আর আদ্রিশার হাত ধরে নিচে নেমে এলো। সাদাফ আদ্রকে বলল, আদ্র, তোর ধারণাটা একদম ঠিক। সেদিন আরিশা ফুটফুটে পরীর মতো মেয়ের জন্ম দিয়েছিল। সে মেয়ের বয়স 4 বছর চলছে, এই যে তোর মেয়ে আদ্রিশা। আরিশা তোদের দুজনের নামের সাথে মিলিয়ে ওর এই নামটা রেখেছে। আদ্র আদ্রিশাকে দেখে চমকে উঠল। কাল পার্কে ওকেই তো দেখেছিল আদ্র। এই মেয়েটি তো বলেছিল আঙ্কেল তোমাকে আমার বাবাইয়ের মতো লাগছে। আদ্রর চোখ ভরে উঠল পানিতে। তার সামনে যে একটা পরী দাঁড়িয়ে আছে, সে পরীটা যে তারই মেয়ে ভেবেই আদ্রর ঠোঁটে হাসি ফুটে উঠল। আদ্রিশা আদ্রর সামনে গিয়ে কোমরে দুহাত দিয়ে বলল, তুমি আমার বাবাইয়ের মতো দেখতে, সে আঙ্কেল তাই না? আদ্র হুট করে আদ্রিশাকে কোলে তুলে নিল। আদ্রিশা গালে কপালে চুমু খেয়ে মৃদু হেসে বলল, আমি তোমার বাবাইয়ের মতো দেখতে আঙ্কেল নই মামনি। আমিই তোমার বাবাই। আদ্রিশা আদ্রর মুখের দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে বলল,
তুমি আমার বাবাই। তাহলে কাল কেন বলনি? আমি তো তোমাকে চিনতে পারিনি আদ্রিসা মামনি। আম সো সরি। বাবাই আর কখনো ভুল করব না। আদ্রিসা মন খারাপ করে বলল। বাবাই তুমি কোথায় ছিলে? আমি তোমাকে অনেক খুঁজেছি। মাম্মা শুধু বলতো তুমি প্লেনে চড়ে আকাশে ঘুরতে গেছো। আদ্র আদ্রিসাকে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, বাবাই তোমাকে রেখে আর কোথাও যাব না। এখন থেকে তোমার আর তোমার মাম্মার সাথেই থাকব। চলো এখন আমরা তোমার মাম্মার কাছে যাই। বালিশে মুখ গুজে শুয়ে আছি, দরজায় কেউ নক করাই মাথা তুলে দরজার দিকে তাকালাম। কে নক করছে বুঝতে পারছি না। একটু পর আদ্রিসা দরজার ওপাশ থেকে বলে উঠল, মাম্মা দরজা খোলো। আদ্রিসা আমাকে ডাকছে শুনে আমি তাড়াতাড়ি বেড থেকে নেমে দরজা খুলে দিলাম। দরজা খুলেই আমি খানিকটা পিছিয়ে গেলাম আদ্রকে দেখে। আদ্রিসাকে কোলে নিয়ে আদ্র দাঁড়িয়ে আছে। আদ্রিসা আদ্রর গলা জড়িয়ে খুশি হয়ে বলল, মাম্মা এই দেখো আমার বাবাই চলে এসেছে। অবাক হয়ে তাকালাম আদ্রিসার দিকে, মেয়েটা কতই না খুশি হয়েছে ওর বাবাকে পেয়ে। জন্মের পর থেকে মেয়েটা তার বাবাকে পায়নি, বাবার আদর কি তাও জানে মা মেয়েটা। আজ এটুকু সময়ে নিজের বাবাকে পেয়ে ওর মুখের উজ্জ্বলতা বেড়ে গিয়েছে। কিভাবে গলা জড়িয়ে আছে মেয়েটা। আদ্র এখনো দরজায় দাঁড়িয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি কিছু না বলে সরে এসে অন্যদিকে ঘুরে দাঁড়ালাম। অথই এসে আদ্রিসাকে বলল, আদ্রিসা তুমি আমার সাথে এসো। শিশির ভাইয়ের সাথে খেলবে না? আদ্রিসা আদ্রকে বলল, বাবাই আমি শিশি ভাইয়ের সাথে খেলা করতে যাব? আদ্র ওর কপালে চুমু খেয়ে বলল, হুম মামনি যাও। অথই আদ্রিসাকে নিয়ে যেতে আদ্র আমার সামনে এসে মাথা নিচু করে দাঁড়াল। এই লোকটার ভাবভঙ্গি তো কিছুই বুঝতে পারছি না। একে তো এত বছর না জানি হাওয়া হয়ে কোথায় ছিল, এখন ফিরে এসেও আমার সাথে একটি কথাও বলল না। এতক্ষণ পর এখন এসে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে কে বলেছে? হু আরু। আদ্রর নরম স্বরে আরু বলে ডাকাটা আমার বুকে এসে লাগল। আদ্র চলে যাওয়ার পর আরু বলে আমাকে আর কেউ ডাকেনি। এত বছর পর সেই চেনা গলায় সেই অতি পরিচিত নামটি শুনে আমার ভীষণ ভালো লাগছে। মাথা তুলে আদ্রর দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম আদ্রর চোখে পানি দেখে। কাপা কাপা গলায় বললাম, এ কি তোমার চোখে পানি কেন? খুশিতে আমার চোখে পানি এসে গেছে আরু। 4 বছর পর আমি আমার পরিবারকে পেয়েছি, আমার ভালোবাসাকে ফিরে পেয়েছি। ছোট্ট একটা পরীকে পেয়েছি। এত খুশি যে অশ্রু হয়ে ঝরছে আমার চোখ থেকে। আর সবথেকে বেশি খুশি কেন জানো? তোমার জন্য। তোমার মতো জীবনসঙ্গিনী পেয়ে আমি ধন্য আরু। অন্য সবাই বিশ্বাস করলেও তুমি বিশ্বাস করনি যে আমি আর বেঁচে নেই। আমি হয়তো সেদিন তোমার ভালোবাসার জোরেই বেঁচে গিয়েছিলাম। এক দৃষ্টিতে আদ্রর মুখের দিকে তাকিয়ে আছি। কি বলবো বুঝে উঠতে পারছি না। কিছুক্ষণ আগে আদ্রর ওপর হওয়া অভিমান এক নিমিষেই ভেঙে গেল। আদ্রকে ঝাপটে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠলাম। কত শান্তি উনার বুকে, মনে হচ্ছে বড় পাথর নেমে গেল বুকের ওপর থেকে। আজ আমি সত্যিই অনেক খুশি আমার আদ্রকে যে ফিরে পেয়েছি। আবারও তার বুকে মাথা রাখতে পেরেছি। আদ্র আমাকে নিজের বাহুডোরে পরম আবেশে আঁকড়ে ধরেছে। আদ্রর বুকে মাথা রেখেই বললাম, আমার মন বলতো তোমাকে আমি ফিরে পাব। আজ আমার অপেক্ষার অবসান ঘটেছে। জানো আদ্র, আমি আল্লাহর কাছে প্রতিটি মোনাজাতে তোমাকে চাইতাম। আল্লাহ আমাকে নিরাশ করেনি, আবারও আমাকে তোমার বুকে মাথা রাখার সুযোগ করে দিয়েছে। আদ্র, আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। আদ্র আমার মাথায় হাত বুলিয়ে বলল।
আমিও তোমাকে অনেক ভালোবাসি আরু, তাই তো এত বাধাবিঘ্ন পেরিয়ে আজ আমরা আবারও একসাথে হয়েছি। কেটে গিয়েছে আরও কয়েকটি দিন। আদ্রর আরু আদ্রিশাকে নিয়ে বেশ ভালোভাবেই সময় কেটে যাচ্ছে। আদ্রর পরিবার, আরুর পরিবার, আত্মীয় স্বজন সকলেই আদ্রকে আবারও আগের মতোই আপন করে নিয়েছে। মিসেস সামিরা খান এখন আদ্রদের বাড়িতেই থাকে। আদ্রর মা তাকে বড় বোনের মতো ভালোবাসে। রুমে এসে সব এলোমেলো দেখে কপাল কুঁচকে গেল আমার। বাবা আর মেয়ে রুমটার কি অবস্থা করে রেখেছে। বেডে মেঝেতে জামা কাপড় খেলনা ছড়িয়ে রেখেছে। এই আদ্রটাও না, মেয়ের সাথে নিজেও বাচ্চা হয়ে গেছে দেখছি। এখন এগুলো আমাকে গোছাতে হবে। উফফ, কি হয়েছে আরু? একা একা কার সাথে কথা বলছো? আদ্র রুমে এসে আমার পেছনে দাঁড়িয়ে কথাটা বলল। আমি উনার দিকে ঘুরে দাঁড়িয়ে বললাম, এই অগোছালো জামা কাপড় আর খেলনার সাথে কথা বলছি। আদ্র অবাক ভঙ্গিতে মৃদু হেসে বলল, জামা কাপড় আর খেলনারাও তাহলে কথা বলতে পারে? আমি কিছু বললাম না, ভেঙচি কেটে নিজের কাজে মন দিলাম। আদ্র হুট করে পেছনে থেকে জড়িয়ে ধরল। এভাবে জড়িয়ে ধরলে কেন ছাড়ো? বাবা মেয়ে মিলে সব অগোছালো করে রেখেছ, এগুলো গোছাতে দাও। ছাড়ব, তবে এখন নয়। তোমাকে এখন খুব আদর করতে ইচ্ছে করছে। আমি দরজা খোলা রেখে আসছে আদর করতে, যাও তো, বিরক্ত করো না। বাবাই, তুমি কি মাম্মাকে মারছ? আদ্রিশা দরজায় দাঁড়িয়ে এ কথা বলে এসে পাশে দাঁড়াল। আদ্র আমাকে ছেড়ে আদ্রিশাকে কোলে নিয়ে বলল, বাবাই তো তোমার মাম্মাকে আদর করছিলাম মামনি। তাহলে আমাকেও আদর করো। আদ্র আদ্রিশার গালে চুমু খেয়ে পকেট থেকে চকলেট বের করে ওর হাতে দিল। আদ্রিশা চকলেট পেয়ে মিষ্টি হেসে বলল, মাম্মা, তুমি আমাকে আদর করবে না? হ্যাঁ মামনি, আদর করব তো, এসো। আদ্রিশাকে কোলে নিয়ে আদর করে দিলাম। আদ্রিশা একটু পরে বলল, মাম্মা, আমি ফুপ্পির রুমে যাই, এই চকলেট শিশির ভাইয়ের সাথে খাব। আচ্ছা যাও। আদ্রিশা চলে যেতে আদ্র আবারও আমার কোমর জড়িয়ে কাছে টেনে নিল। ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, আরু, আমি ভাবছি আদ্রিশার খেলার সঙ্গী এনে দিব। শিশির ও তো বড় হয়ে গেল, তাই না? তুমি কি বলো? আদ্র কি বলতে চাইছে বেশ বুঝতে পারছি। আমি উনার দিকে চোখ পাকিয়ে তাকাতে উনি বলে উঠল, আরে এভাবে কেন তাকিয়ে আছো? আমি কি খারাপ কিছু বলেছি বলো? আদ্রিশাকে তো আমি ছোট থেকে বাবার আদরটা দিতে পারিনি। এখন আরও একটা ছোট্ট আদ্রিশাকে এনে সে সুযোগটা করে দেবে না আমায়? একটু ভেবে আদ্রর দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, দিব। আদ্রর ঠোঁটের কোনো হাসি ফুটে উঠল। আমার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, ভালোবাসি আরু সোনা। অবশেষে এত বাধাবিঘ্ন অতিক্রম করে আদ্র আরিশা দুজনে আবার একত্র হতে পেরেছে। বেঁচে থাকুক আদ্র আরিশার ভালোবাসা। তারা যেন দুজন দুজনের পাশে থেকে এভাবেই জীবনের শেষ সময় পর্যন্ত পৌঁছাতে পারে। সমাপ্ত।